আমি কারোর বাড়িতে কাজ করতে গেলে সে আমাকে রং মিস্ত্রি হিসেবেও ট্রিট করে। বাড়ির একদম আটকে আটকে থাকা মানুষ, একাকিত্ব বলে কিছু হয় না। ধরো যে ইউটিউব থেকে শিখছে বা ফেসবুক থেকে অমুক আর্টিস্ট করছে, এটা আমি যদি ওর মতো করে যে বেসিকটুকু করা যেতে পারে, কিন্তু একটা সময় পর কি থামা দরকার, তা নাহলে ওর মতোই হয়ে যাবো আমি। গুণ আর গন্ধ দুটো চাপা থাকে না। আমার পোলায় ছবি আঁকে, অমুকের পোলায় চাকরি করা গর্ব করে কমু, আমার পোলায় বিকম করে প্যান্ডেলের বাঁশ বাঁধতেছে। শালুক অযত্নে বেড়ে ওঠে, আমার তো জীবন ওরকম। বলছে তুমি বলদা, আমি বলদ নাকি? হ্যাঁ তুমি বলদা স্যার। ঠিক আছে আমি বলদা স্যার। সেদিন থেকে রূপমের কাছে আমি বলদা স্যার। আজকে আমরা এমন একটা মানুষকে ধরে নিয়ে চলে এসেছি যাকে এই আঁকার জগতে কম বেশি সকলেই চেনে। আজকে সেই মানুষটার জীবনের গল্প, সেই সঙ্গে তার শিল্পের গল্প, এইগুলো একটু শুনবো। নমস্কার, আমি সোমা ঘোষ। আপনাদের সকলকে স্বাগত আর্টচালায়, পাওয়ার্ড বাই দ্য ডিজাইন ওয়াল। আর আজ আমাদের সঙ্গে আমাদের আর্টচালায় আছেন বিশিষ্ট শিল্পী বিপ্লব ধর। কেমন আছো বলো? অপূর্ব। কেমন লাগছে বলো এসে? আগুনে ভরা ফাগুনে। আরে সাবাস। খুব ভালো। আজকে তোমার একটু গল্প শুনবো। বেশ, নিশ্চয়ই বলবো। প্রথমে তোমার ছোটবেলা দিয়ে শুরু করি। তোমার এই শিল্পের ওপর হাতে খড়িটা কি শৈশব থেকেই? একদম, হ্যাঁ, এটা ঠিক যে অনেকে প্রশ্ন করে যে কবে থেকে আঁকছেন। আঁকার তো এরকমভাবে খাতা কলম নিয়ে বসি নিয়ে আজকে শুরু করলাম, শুরু হয়ে গেছে ছোটোর থেকে। ধরো একদম যখন আমি ছোটো ক্লাস 3-4 পড়ি বা ওরকম, তখন আমার বাড়িতে দুর্লভ বলে একটা ছেলে ভাড়া থাকতো। আমার বাবার নামও দুলাল, ওর বাবার নামও দুলাল। তো ও আমার থেকে বছর 2-3 ছোটো। তো আমার তখন বেড়ার বাড়ি, তো একদম গায়ে গায়ে থাকতো। তো ওর স্যারও কাকাতে আসতো। তা আমি জানলা থেকে উঁকি মেরে দেখতাম যে স্যার আঁকাচ্ছে। তো আমার খুব আগ্রহ হতো, আরে ও স্যার আঁকাতে আসে, আমার তো স্যার নেই। তো ওর যে স্যার চলে যেত, এই কী আঁকালো দেখি, দেখাতো, দেখ এইটা এটা, হ্যাঁ আমাকে একটু দেখিয়ে দে। ও দেখাতো, মানে আমার হিসেব মতো ওই একদম ছোটোর থেকে ওইখান থেকে শুরু হওয়া। কিন্তু বর্তমানে ও কোনো ব্যাংকে চাকরি করে, ও ছবি আঁকে না, আমি ছবি আঁকি। ওখান থেকে শুরু। বেশ। আচ্ছা, শিল্প কথার অর্থ কি? মানে শিল্পের সংজ্ঞা কি? আর তোমার মতে শিল্পের সংজ্ঞা কি? দেখো, শিল্পের না আলাদা করে আমার কাছে যেরকম ভালোবাসার সংজ্ঞা হয় না, প্রেমের সংজ্ঞা হয় না, এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে শিল্পের সংজ্ঞা, আমার কাছে শিল্প মানে স্বাধীন। যে মানুষটা ইট গাড়ছে সেও শিল্পী, যে মানুষটা মাটি কাটছে সেও শিল্পী, সবার মতো করে। ঠিক সেরকমভাবে শিল্পের আলাদা করে কোনো সংজ্ঞা হয় না। স্বাধীনভাবে যে যেটা করতে পারে সেটাই শিল্প। মানে স্বাধীনতাই স্বাধীনতা শিল্প। থাকবে সেখানে, যে আমি যেটা করছি তার যেন কোনো বাধা নেই। হ্যাঁ, তার যেন কোনো একটা সীমা থাকবে না। শিল্প অসীম, যেমন মহাবিশ্ব অসীম, শিল্প মহাবিশ্বের মতো অসীম। এর কোনো, যে নাচ করছে, যে গান করছে, এর কোনো ব্যারিয়ার থাকবে না। শিল্প সেটাই। তাও ঠিক। আচ্ছা, অনেকে কথায় বলে যে শিল্পীর কোনো সীমানা নেই। বর্তমানে এই বিশ্ব উষ্ণায়নের যুগে ভারতীয় শিল্পী বা দেশীয় সংস্কৃতি তোমার শিল্পের উপর কীরকমভাবে প্রভাব ফেলে? আমি না এত জটিল করে ভাবিনি কখনো। সত্যি বলতে আমি খুব সাধারণভাবে জীবনযাপন করি এবং আমার চোখের সামনে যা দেখি সেটাকে ভাবি, সেটাকে আঁকি। তো তুমি যে এত কঠিন প্রশ্ন করে বসলে, আমার কাছে খুব কঠিন লাগলো। সহজ উত্তর, আমি ব্যাস ছবি এঁকে যাই চোখের সামনে যা দেখছি। এই যেমন তোমার বাড়িতে আমি এসেছি, এখানে পাল্লা রোড গ্রাম আমার কাছে। আমি বাড়ি গেলে চোখটা বুঝলেই গ্রামের পথঘাট মনে পড়বে। আবার ধরো এই ভোটের আবহ গেল যখন, তখন ভোটের চোখ বুঝলে ওইগুলো মনে পড়ছে। ঠিক সেরকমই আলাদা করে আমার এই বিষয়গুলো সহজ লাগে। এত প্রশ্নটাও জটিল আমার কাছে। প্রশ্নটা যখন আমি ভাবছিলাম তখন আমারও নিজের মধ্যে মনে হচ্ছিল যে কত কঠিন জিনিস। খুব সহজ। দেখো, একটা মূল কথা, শিল্প বলো,
সবই তো মানে ছবি আঁকাটা বলো, গিটার বাজানোটা বলো, নাচটা বলো, গানটা বলো, সবই তো শিল্প। তো এর আলাদা করে কোনো রকম এটা ভেবেই এটা করছি, ওটা ভেবেই ওটা করছি, এটার অর্থ থাকবে নাই। হুম। ধরো যে কোকিলটা গান কুকু করে, সেটাকে বুঝি, না। ভালো তো লাগে। হুম। নদীর সামনে বসে থাকলে নদীটা যে সুন্দর শব্দ করে বইছে, বুঝছি, ভালো তো লাগছে। ধান ক্ষেতের পাশে বসে আছি, ধানের যে শো শো শব্দ হাওয়া দিলে বুঝছি না তো, ভালো তো লাগছে। ব্যাপারটা সেরকম, হুম। সব সহজ। তো সব কিছুই ভালো লাগে, বিশু স্নায়নকে খাতার মধ্যে ধরতে হবে এমন কোনো বিষয় নেই। তোমার ভালো লাগছে করো। তোমার আঁকার মধ্যে সবসময় গ্রাম বাংলা মানে প্রকৃতির ছবি ভেসে ওঠে। মানে প্রকৃতি কি তোমাকে এত কিভাবে ইনফ্লুয়েন্স করছে যে এগুলো ছবির মাধ্যমে প্রকাশ করার জন্য? খুব সহজ প্রশ্ন এটা। আসলে আমি তো একদম কলকাতাতেই বড় হওয়া। হুম। ছোটবেলা যখন আমি খুব বেঁধে মানে বাড়ির একদম আটকে আটকে থাকা মানুষ। ধরো যখন আমার বাড়ির থেকে এসপ্লেনেড বা ধর্মতলা হুম। খুব বেশি হলে 1 ঘন্টা, আধা ঘন্টার এরকম দূরত্ব। বাড়ির থেকে কখনো বলতো না না যাওয়া যাবে না, হারিয়ে যাবি, কিডন্যাপ করে নেবে, এরমভাবে বড় হওয়া। তো যখন একটা সময় আবার বড় হলাম, মানে বড় তো এখনও হচ্ছি, হুম। কিন্তু যখন নাকি মনে হলো যে না এগুলো ভুল, এই না এই মিথ্যা কথা, এগুলো আমাকে কিডন্যাপ করবে না কেউ। তো যখন একটু এদিক ওদিক বেড়ালাম, গ্রামে বন্ধু বান্ধব বা কারোর বাড়িতে হয়তো গেছি, বা যে মাটি হয়তো মাটির বাড়ি তাদের, বা আমি নদীর ধারে বসে আছি, পুকুর পাড়ে বসে আছি, আমি খুব খুব প্রচণ্ড শান্তি অনুভব করতাম। মনে হতো যে আরে এত শান্তি এখানটায়, অথচ আমার ওই চারিদিকে এত কোলাহল, এত লোকজনের মধ্যে এ ওর নামে কুটকাচালি করছে, ও ওর পিছনে কথা বলছে নানান রকম। কিন্তু আমি গ্রামে এই প্রথম যখন যেতাম, যেতে যেতে আমার কাছে মনে হতো কি জীবন এটাই। এবং যখন গিয়ে হয়তো পুকুর পাড়ে বসে আছি, ওই বাঁশের ঝাড়টা পাশে এসে পড়েছে, বা ধরো হাঁসটা যাচ্ছে, আমার মনে থাকতো না বাকি জীবনে কি ঘটছে। হুম। আমার কাছে ওটাই মনে হচ্ছে উথাল পাথাল করছে। তো এই এবং আউটডোর করা, আমি প্রচুর আউটডোর করতাম। এবং আমাদের বাড়ির থেকে একটু পিছন দিকে গেলে প্রচুর মাছের ভেড়ি আছে। ওই দিকটা একটু আহ, কাঁচা বাড়ি, একটু ফাঁকা মাঠ এরকম। হুম। তো আউটডোরে যেতাম ওদিকটায়। তার মূল বিষয়টা হচ্ছে যে যখন প্রচুর কোলাহলের মধ্যে আঁকতে যেতাম, প্রচুর লোক ঘিরে ধরতো, এই ভুলভাল আঁকা, তারা বলছে হেভি আঁকছে। আমার খুব অস্বস্তি হতো যে আঁকতে পারছি না, হেভি আঁকছি আঁকছি বলছে। তো ওরকম ফাঁকা জায়গায় গেলে তো বলার কেউ নেই, তো ওইখানে গিয়ে গিয়ে আঁকতাম। আঁকতে আঁকতে ওইখান থেকেও একটা তৈরি হওয়া ফাঁকা মাঠ, সুন্দর প্রকৃতির টান। তারপরে এখন এরকম হয়ে গেছে যে সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি যদি গ্রামে না যাই, আমি যদি ওই সবুজ ক্ষেতের মধ্যে গিয়ে না গড়াগড়ি করি, আমি নদীতে না স্নান করি, আমি সেই রসদটা পাই না। তো এখন ওইগুলো আমার ছবির মধ্যে চলে আসে। হুম। আচ্ছা, তুমি যে এত ভিডিওতে দেখি তুমি ঘুরে বেড়াও, লাফাও, বাঁশ গাছে উঠছো, হ্যাঁ মানে তোমার কি মনে হয় যে এই শিল্প মানে আসার জন্য, সৃজনশীলতাটা থাকার জন্য বেশি একাকিত্ব প্রয়োজন নাকি মানুষের মধ্যে থেকেও সৃজনশীলতাটা আসে? একাকিত্ব বলে কিছু হয় না। যারা নাকি বলে একা একা ভালোবাসে, পুরো মিথ্যে কথা বলছে। আমি নিশ্চিত মিথ্যে কথা বলছে। কেন, মানুষ সামাজিক জীব। একজন মানুষের দরকার হয়, হুম। এটা যতই বলুক কেন, এটা একদম। বাধ্য। যে বলে না আমি একা থাকতে ভালোবাসি, মিথ্যে বলছে, একদম ডাহা মিথ্যে। আমি একা ঘুরে দেখেছি, মানে ভালো লাগে না। আমি যে একটা কথা বলবো তো কাউকে, যে আমি যে বাঁশ গাছটা ঝুঁকে পড়েছে, হাঁসটা যে খেলছে, যেতে যেতে গল্পটা কাকে করব, কাউকে বলতে হবে। তো ওরকমভাবেই এই মাঠে ঘাটে ঘুরে বেড়ানো বা সব কিছু জন্য এই একাকিত্বটা দ্বারা শিল্পটা আসে না। দোকা বা প্রচুর মানুষজনের সাথে মেলামেশা শিল্পকে আরও বেশি আগিয়ে নিয়ে যায় আমার কাছে। আমার 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 মতে সাথে সবাই যে একমত হবে এমন নয়, এটা আমার মত। অবজারভেশনটা খুব দরকার না? ঠিক। হুম। আচ্ছা, এই
তোমার মতে একটা শিল্পীর প্রতিভা বেশি ইম্পর্টেন্ট নাকি কঠোর পরিশ্রমটা? কঠোর পরিশ্রম। তাতে যদি তার প্রতিভা না থাকে? খুব বিষয়টা এরকম করে ভাবলে আমরা ভাবতে পারি যে সত্যি বলতে ধরো যে যা কিছু করছে, ধরো যত এগিয়ে যাচ্ছে, ধরো কেউ খুব ভালো আঁকছে বা কেউ ভালো মাটির জিনিস বানায়, হুম তার কিন্তু 99% হচ্ছে অনুশীলন, মানে কঠোর পরিশ্রম, 1% হচ্ছে প্রতিভা, বা 10% প্রতিভা, 90% তার ওই পরিশ্রম। পরিশ্রম। পরিশ্রম তুমি যত করবে, ধরো আপনি এটা, সে মাটির ঠাকুর বানায়, বানাতে পারে না কিন্তু সে বানাচ্ছে, হুম বানাবে, ভাঙবে, বানাবে, ভাঙবে, বানাবে, ভাঙবে, কিন্তু এই যে তার তাগিদটা থাকবে, এই তাগিদটা তো তাকে নিয়ে যাবে। সে নিজেই বুঝতে পারবে যে প্রথম দিন যে জিনিসটা বানিয়েছে 30 দিন পরে অনেক আলাদা পরিবর্তন। হয়ে গেছে। তাহলে এই যে পরিশ্রমটা সে করে এলো, সে কিন্তু অনেকটা ওই নিজেই কিন্তু নিজেকে পলিশ করছে, প্রতিভাটা নিজেই তৈরি করছে। বাহ, সুন্দর। আচ্ছা, আমরা যখন দেখি তোমার আঁকাগুলো, কমপ্লিট ওয়ার্কটা দেখি, তার পিছনের গল্পটা একটু শুনি। মানে একটা আঁকা শুরু করার আগে তুমি নিজেকে কিভাবে তৈরি করো, কি ভাবো? দেখো, আলাদা করে ভাবার ভাবি না সেভাবে আলাদা করে, মানে খুব ভাবতে হয় না। যেহেতু আমি ফ্রি হ্যান্ড কাজ করি, হুম সেক্ষেত্রে ধরো যেখানে কাজ করতে গিয়েছি, আমি জানি যে আমার সাথে যোগাযোগ করছে, সে এটা জেনেই যোগাযোগ করে, বা আমি তাকে এটা বুঝিয়ে দিই যে আগে আমার কাজগুলো তাকে দেখতে হবে আমি কেমন কাজ করি। এবার আমি যে ফ্রি হ্যান্ডে কাজ করি, এবার আমাকে সে কাজ করতে গিয়ে বললো যে ঠিক আছে, এখানে একটা বিবেকানন্দ ছবি এঁকে দাও। কেন? তুমি তো ভাই দেখেছো যে আমি কী আঁকি। তাহলে এ সমস্ত কথা হয়েই যাবে। এবারে আমার কাজ মূলত ফ্রি হ্যান্ড। হ্যাঁ, এবারে থিম হতে পারে, তুমি আগে বলতে পারো যে ভাই আমার থিমটা কিশলয়, বা আমার থিমটা সহজ পাঠ, বা, এবং যারা এই এগুলো পছন্দ করে, তারা কিন্তু এটা একটা গ্রাম বা মাটির ছোঁয়া থাকবে এরম বিষয়গুলো ভেবেই পছন্দ করে। তো যেহেতু আমার কাজ ফ্রি হ্যান্ড, এবং এখানে ভুল বলে আমি কিছু মনে করি না, মানে ভুলটাও ঠিক করা যেতে পারে আমার কাজের মধ্যে, তাই আলাদা করে খুব প্রস্তুতি নিতে হয় না। গেলাম, দেখলাম ও আচ্ছা এমনটা, ঠিক আছে শুরু করে দিই। এখানে কলকাতার থিম হবে, সে আমি ক্লায়েন্ট বলে দেয় যে ঠিক আছে, ধরো তুমি এখানে দক্ষিণেশ্বর মন্দির বা এখানে হাওড়া ব্রিজ, এই আমি আগে জিজ্ঞেস করি। আমি এটা মনে করি আগে তিতা পরে মিঠা। হ্যাঁ, যে আগে তুমি সব কথা বলে নাও, কেন করা হয়ে গেলে ভাই তোমাকে তো এখানে দক্ষিণেশ্বর বানাতে বলিনি। হুম আমি এই শেষ কাজটা করার সময় বললাম যে আপনার কী কী ক্রাইটেরিয়া আছে বা কী কী আপনার দরকার এখানে, সে আমাকে লিস্ট করলো, ভাই আমার এইগুলো দরকার। ঠিক আছে, এইগুলোর সাথে আমি যেহেতু আলপনাটাকে মার্চ করবো, হ্যাঁ ঠিক আছে করো, ব্যাস, কাজ হয়ে গেল। তো আলাদা করে প্রচুর ভাবনা চিন্তা করতে হয় না ফ্রি হ্যান্ড কাজের ক্ষেত্রে। হুম। আচ্ছা, ধরো যদি তোমাকে কেউ বলে তুমি তোমার পছন্দ মতো করে দাও, সেই সময় তোমার কি মনে হয়? এর সব থেকে এটা, এই যারা নাকি এই পছন্দ মতো করে দাও, তারা কিন্তু একটু বেশি সমস্যা করে। তার কারণ আমার পছন্দের সাথে তার পছন্দ মিলবে এমনটা নয়। এটা আমি বেশ বছর দেড়েক বা বছর দেড়েক আগে ফিরে গেলে তখন খুব পাঞ্জাবি আঁকতাম, এখন একটু কমিয়েছি এগুলো। তো এবার ওই যে বললাম ফ্রি হ্যান্ড ডিজাইন হয়, তো সেক্ষেত্রে ধরো ডিজাইনের তো অনেক রকম, কোনোটার মধ্যে হয়তো পয়লা বৈশাখ স্পেশাল, কোনোটা হয়তো শুধু কলকাতা থিম হয়েছে, কোনোটা শালুক ফুল হয়েছে, কোনোটা পদ্ম ফুল হয়েছে, এরকম আছে। এবার ধরো কেউ পয়লা বৈশাখের ডিজাইনারকে চুজ করেছে, এবার তার একটা ডিজাইন আছে এরকম বাঘের, বাঙালি বিভিন্ন সংস্কৃতি, যে বাঘের মুখোশ বা প্যাঁচার মুখোশ, একতারা, এই সমস্তগুলো নিয়ে একটা, সে ওটা পছন্দ করলো, ঠিক আছে এটা হবে। এবার যেহেতু ফ্রি হ্যান্ড, আমি কিন্তু জানি পয়লা বৈশাখ ডিজাইনটা হবে, তার মানে আমি তখন কিন্তু ওই আগেরটা খুলে বসবো না, আমি জানি এগুলোর মধ্যে এগুলো এগুলো হবে। এইবারে তার যেটা হয়েছে সমস্যা, যে 4টে মাছের জায়গায় হয়তো 5টা মাছ আঁকা হয়েছে, 3টে ফুলের জায়গায় হয়তো 4টে ফুল আঁকা হয়েছে, বা ধরো 5টা যে মাছ আঁকা হয়েছে, আমার যে সেই ছবিটা দেখেছিল, তেমন হয়তো 3টে মাছের নীল ছিল, 2টো মাছে হলুদ ছিল। আমার ক্ষেত্রে একটু, নতুনটার ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছে। ডিজাইনের থিম ট্যাগ যখন তার হাতে পৌঁছিয়েছে, দাদা ডিজাইনটা তো সেম হয়নি। কেন, কী হয়েছে? না না না, ওইটার মধ্যে 4টে মাছ ছিল না, 5টা মাছ রেখেছেন। মানে এই তো থিম তো এক, সমস্যা তো কিছু নেই। তো আগে প্রথমে মানুষকে বুঝতে হবে। হুম। হ্যাঁ, মানে কপি পেস্ট নিচ্ছি না আমি। এই এই ক্ষেত্রে তুমি ওদেরকে হ্যান্ডেল করো কিভাবে?
প্রথম সমস্যা হতো। তো এখন হ্যান্ডেল করা মানে ওকে প্রথমেই বুঝিয়ে দিই যে যখনই কথা হয় আমার সাথে যে আমার বাড়িতে এইটা আঁকতে হবে বা আমার শাড়ি চাই মুখ চাই, না আগে একটু পেজটা ঘুরুন, সময় আছে, পেজটা ঘুরে নিয়ে আমার কাছে আসুন, আমি আবার কথা বলবো। তো পেজটা ঘুরে নিয়ে একটা ধারণা তৈরি করে যে আমার যাবতীয় ডিজাইন ফ্রি হ্যান্ড হয়, যে আমি যে শাড়িটা দেখছি হুবহু ওটাই যে পাবো। ধরো সে একটা দেখছে শাড়ির মধ্যে হয়তো গ্রাম বাংলা আঁকা আছে, এবার সেই গ্রাম বাংলার মধ্যে হয়তো সেখানে হয়তো হাঁস নেই, আমি হয়তো নতুন শাড়িটাকে সময় হাঁস আঁকতেও পারি। সে তাকে এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তার আবার নিজস্ব কিছু থাকতে পারে, সে বলতে পারে। আমি প্রথমে জিজ্ঞাসা করি যে আপনার কি কিছু কিছু বিষয় আছে যে একটু বলবেন? সে বলে হ্যাঁ আমার না অমুক গানের লাইনটা চাই, আমি অ্যাড করে দেবো। আর কিছু আমি কিন্তু এই পাখি, ফুল, মাছ, গাছ, ফড়িং, শালুক, পদ্ম, নদী, জল, এগুলো নৌকো, এগুলো সব আঁকবো, ইত্যাদি আঁকবো। তো এর বাইরে গিয়ে কি আপনার কিছু, না 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 আমার এইগুলোই চাই, ব্যাস। এখন এই বিষয়টা হ্যান্ডেল করা সহজ হয়েছে। প্রথম বুঝতাম না, এখন একটু বুঝেছি। তখন মনে হতো না, ধুর এইসব আঁকা নিয়ে বড্ড ঝামেলা করে, ভাল লাগে না? হতো হতো তবে এখন হয় না। প্রথম হতো ওটা। কিন্তু আরেকটা ঠিক যে এটাকে আমি আমূল দিইনি। হুম। আমূল দিইনি যখন সে এরকম কিছু বলতে এসছে, তখন তাকে আমার পেজে একটা এরকম বাণী লেখা আছে, আমি হ্যাঁ, দেখেছি। একদম প্রথমে পিন করা ওটা। হ্যাঁ, যে কিছু প্রথম তো ওই বাণী, ওগুলো ধাক্কাটা খাওয়ার পরই বাণীটা লেখা হয়েছে। হ্যাঁ, এবার যে কিছু বলে সঙ্গে সঙ্গে বাণীটাকে ওই লিঙ্কটা পাঠিয়ে দিই, যেটা একটু পড়ে নিন। বাহ! একদম পুরো কন্ট্রাক্টসের মতন। হ্যাঁ। সুন্দর। আচ্ছা, তুমি কখন মনে করো যে এই কাজটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে? অনেক সময় তো মনে হয় যে এখানে আরেকটু কিছু দিলে হয়তো ভালো লাগবে, এখানে অন্য রং ঢোকালে ভালো লাগবে। হ্যাঁ, এটা ঠিক। তবে কমপ্লিট বলে কাজ কিছু হয় না। হ্যাঁ, সব কাজ মানে অকমপ্লিট থাকে। ধরো যে দেয়ালটা আমি আঁকছি, সেই দেয়ালের মধ্যে একদম এন্ড টু এন্ড আঁকা হয়ে গেল, আমার মনে হয় যে এখানটা হয়তো ফুল আঁকবো, ওখানটা পাতা আঁকবো, ওখানে অমুকটা করবো, কিন্তু একটা সময় পর ছেড়ে দিতে হয়। তা না হলে চোখের শান্তি লাগে না। চোখের তো শান্তি বলে বিষয় আছে। আবার আবার ওই চোখের শান্তি করতে গেলে হয়তো ওটাকে করতে এত সোবার করতে না আবার ওখানে ছেড়ে দিই। আবার হয়তো বসে আছি, না আবার একটু ওখানটায় করি। তো এই বিষয়গুলো হয়। কিন্তু একটা সময় মনে হয় যে না আর থাক। সব সবই যে সম্পূর্ণ হবে এমন কোনো বিষয় নেই। পৃথিবীতে যা কিছু ঘটছে সব কিছু একদম পরিপাটি নয়। তো আমার এই কাজটাও ওরকম। আচ্ছা, এটা হয়তো একটু মজার বা বাচ্চার মতন প্রশ্ন হয়ে যাবে। হুম। ধরো তুমি একটা আঁকছো, হ্যাঁ, ক্লায়েন্ট তোমাকে এইটুকুর জন্যই পেমেন্ট করেছে। তাও তোমার মনে হচ্ছে যে এটা হয়নি, এখানটা আরেকটু একটু আঁকি। হ্যাঁ, হ্যাঁ, এটা ওই এটা মোমেন্টে তোমার কি এটা মনে এটা হয়? এটা একদম ঠিক কথা। যেমন আমার মাস না বছর খানেক আগে, হুম, বছর ২ এক আগে একজন শাড়ি দিয়েছিল। হুম, তার শাড়িটা আমি রিসেন্ট রেখেছি। তো সে আমাকে বলেছিল যে, "বিপ্লব তুমি এই শাড়ি দুটো একটু", শাড়ি একটা আমি যা দক্ষিণা নিই ওই ৬,৫০০-৭,০০০ টাকার মতো। তো বলল, "বিপ্লব তুমি এটা মানে ২,০০০ টাকার মতো করে এঁকো।" আমি বললাম যে, "২,০০০ টাকার মতো ভাবে আঁকা যায় নাকি ২,০০০ টাকার মতো করে?" এবার এটা সত্যি কথা বলতে কি যে কাজ করার সময় মনে থাকে না যে আমি ২,০০০ টাকার মতো করে আঁকবো। কাজ করতেই যে আমি জানি যে পাড়টা আঁকবো, অচলটা আঁকবো। হুম, এইবারে তো আঁকতে যখন আমি জানি যে যেটা আমি ৬,০০০-৭,০০০ টাকা নিচ্ছি ওটার সময়টা বেশি দেবো। তো হুম। এটা উনি আমাকে একটু কমের মধ্যেই করো। তাহলে আমি কম সময় দেবো। তো আমি ওভাবে কাজটা শুরু করেছি। কিন্তু কাজটা করতে আমি দেখলাম যে, যে শাড়িটা আঁকতে আমার ২ দিন লাগছে, এটা আঁকতে আমার ওই ২ দিনের আগেই চলে যাচ্ছে। কিন্তু আমার একবার তখন মনে হয়নি যে ঠিক আছে উনি ২,০০০ টাকা দিচ্ছে, আমি একটু কম আঁকি। না, আমার এটা মনে হয় না। এবং ধরো শুধু শাড়ির ক্ষেত্রে কেন, আমি যখন কোথাও দেয়াল আঁকতেও গিয়েছি, সবথেকে মানে এরকম বিষয় যে মানে এই শেষ দিনও এবং তার আগেও আমরা সরস্বতী পূজার বড় কাজ করেছিলাম। বড় রাস্তা ২৫০ ফুট রাস্তা আলপনা করতে গেছিলাম। তো এই ২৫০ ফুট রাস্তা আলপনা করার আগে তো আমার এক ভাই, ওকে পাঠিয়েছিলাম যে তুই একটু কথা বলে গিয়ে। তো ওকে বুঝিয়ে দিয়েছি ১০০ ফুট রাস্তা। হুম। আমি ১০০ ফুটের মতো রেট দিয়েছি। গিয়ে দেখছি ২৫০ ফুট রাস্তা। মানে তখন আর ঠিক আছে, মানে ১০০ ফুট কোথায় ২৫০ ফুট।
এবং এই শেষ কাজটা যে দেয়ালটা আঁকলাম, কলকাতার স্কাইলাইন ছিল, তো সেটাই আমাকে বলেছিল ওই 15 ফুট মতো জায়গা আছে, সেই হিসেবে রেট দিয়েছি। গিয়ে আমি মাপিনি, আমি আঁকা শুরু করেছি, বললাম 15 ফুট আঁকতে এত সময় লাগে না, একটা তো হিসাব করে দেখছি আরে 40 ফুটের বেশি। আরে বাবা! হ্যাঁ, তা এখন হয়ে গেছে অভ্যাস, কারণ যেহেতু ফটাফট ফটাফট কাজ করলে হয়ে যায়। মানে টাকাটা সেরকম না ম্যাটার না করে না? না, আরেকটা কি জানো তো, টাকার থেকেও বড় কথা হচ্ছে, হ্যাঁ, যার সাথে কাজ করছি। ধরো কেউ আমাকে, আমি এভাবে ঠিক করলাম যে ঠিক করি কখনো কখনো যে ঠিক আছে এই কাজটা করতে যাচ্ছি, এটা আমার বাড়ির থেকে দূর, এর জন্য আমি 10,000 টাকা নেব। আবার এটা আমার বাড়ির কাছাকাছি, খুব আমার যাতায়াতটা খুব একটা সমস্যার নয়, এটা আমি 7,000 টাকা নেব। এবার কিন্তু যেটা 10,000 টাকার কাজ, হয়তো ওটা আমার সত্যি 10,000 টাকার জায়গায় 20,000 টাকা বললে ভালো হতো, কিন্তু দেখছি না লোকটা খুব ভালো। মানে আমি যখন তার সাথে কথা বলেছি কাজ সম্পর্কে, দেখলাম তার খুব একটা মানে শিল্পের প্রতি তার টান আছে, এবং তখন আমার কাছে ওই টাকাটা খুব একটা ম্যাটার করে না। তখন মনে হয় ঠিক আছে, দুটো টাকা টাকা থাকবে না, মানুষ থাকবে। টাকা তো আজ আছে কাল নেই, কিন্তু মানুষটা থেকে যাবে। আমার কাছে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি তো মনে করি যে, আমি বলিও যে আমি টাকা জমাই না, আমি মানুষ জমাই। বাহ! আচ্ছা, শিল্পীদের জীবন কতটা অনিশ্চয়তা, মানে আর্থিক দিক থেকে তোমার মতে? দেখো, অনিশ্চিত নিশ্চিত বলে কিচ্ছু নেই। তো এই অনিশ্চয়তাটা ব্যক্তি বিশেষ আলাদা। কেউ অল্পেতে খুশি হয়, আবার কারোর চাহিদা বেশি। এবারে ধরো যারা শিল্প করে খায়, সে নিজে ঠিক করবে সে কতটাতে খুশি। হুম। এবারে এই অনিশ্চয়তা নিশ্চয়তা তার কাছে। আমি যদি মনে করি যে আমি এই কাজটা 500 টাকা না হলে করবই না, আমার পাশের যেই ছেলেটা হয়তো কাজ করে, তার মনে হতে পারে এই কাজটা 1,000 টাকা ছাড়া করবই না। এবার এইগুলো তো সে নিজে বাঁধে, হুম। এই লিমিটটা। তাই এই অনিশ্চয়তা নিশ্চয়তা তার কাছে। ঠিক। খালি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, এই অনিশ্চয়তা নিশ্চয়তার প্রশ্নের উপরে গিয়ে কাজ করে যাও। কাজ যে করতে থাকবে, তার কাছে অনিশ্চয়তা বলে কিছু থাকবে না। যদি তোমার 2 টাকাও আসে, কাজটা করো ভাই। তোমার যদি 2 টাকার জায়গায় 1 টাকা আসে, কাজটা করো। হুম। কাজ তোমাকে একদিন জায়গা দেবে। এরকম আমাকে প্রচুর মানুষ প্রশ্নও করে যে আমি না প্ল্যাটফর্ম পাচ্ছি না, অমুক তমুক। তখন ভাই প্ল্যাটফর্ম, আচ্ছা যাতে পুশিয়ালদার প্ল্যাটফর্ম, না না না, আচ্ছা ওই প্ল্যাটফর্মের কথা বলছে। তখন বলছে হ্যাঁ আমি ওই প্ল্যাটফর্ম, হ্যাঁ দাদা ওই প্ল্যাটফর্মে, ও আচ্ছা আপনি এটা। বললাম দেখুন আমারও কোনো প্ল্যাটফর্ম নাই, আমি বাড়িতেই থাকি। তো বলছে যে না না দাদা একটু আমাকে দেখুন, আমি গ্রামে থাকি। বললাম যে কাজ জানবে তার গ্রাম শহর বলে কোনো কথা হয় না, হুম। কাজটা জানতে হবে। তুমি কাজ জানবে না, তুমি একটু জেনেই তুমি ফরফর করে উড়ে বেড়াবে, তা তোমার কাছে নিশ্চয়তার ব্যাপার থাকবেই। তোমাকে কাজটা জানতে হবে। তুমি গ্রামে থাকো শহরে থাকো সেটা ম্যাটার করে না। তুমি আগে যদি ভালো কাজ জানো, তোমাকে লোকে গ্রাম থেকে খুঁজে নিয়ে আসবে। হুম। কাজটা ভালো জানতে হবে। ধরো একটা খুব সাধারণ উদাহরণ, ধরো একটা আমার পাড়ায় কোনো একটা 5টা দোকান আছে, এগ রোল চাউমিন ফিশ ফ্রাইয়ের দোকান আছে। এবার দেখছি একটা দোকানে খুব ভিড়, 4টে দোকানে খুব একটা ভিড় থাকে না। তাহলে ওই দোকানে নিশ্চয়ই কিছু স্পেশাল আছে, লোকে কেন ওই দোকানটাতেই যায়। দেখলাম হ্যাঁ সত্যিই তো, যে ওই দোকানের ফিশ ফ্রাইটা বাকি ফিশ ফ্রাইয়ের থেকে খুব সুন্দর খেতে। তাহলে যেই লোকটা গ্রামে থাকে, হ্যাঁ অবশ্যই কাজটা তাকে ছড়াতে হবে। এখন বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার যুগ, প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়া করে না এমন মানুষ খুবই কম। তাই তুমি যে জায়গাটাকে বাছো, সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো জায়গা, মানে তুমি এটাকে বাছো যে আমি ছড়াবো কাজটা। তুমি যদি ভালো কাজ জানো, লোকে তোমার ওই গ্রামের থেকে কাজটা তোমার কাছে নিয়ে আসবে গিয়ে। কিন্তু তোমাকে কাজটা জানতে হবে সঠিক। তা ঠিক। সোশ্যাল মিডিয়ার কথা যখন বললে, তখন একটু জানতে চাই, এই সোশ্যাল মিডিয়ায় লাইক, কমেন্ট তোমার সৃজনশীলতার উপর কতটা প্রভাব ফেলে? ফেলে না, একদমই ফেলে না। এই কালকেই একজন আমাকে কমেন্ট করেছে যে আপনার পেজে লাইক করে গেলাম, লাইক কমেন্ট প্লিজ আমাকে করে আসুন। ভাই প্লিজ আপনি লাইক কমেন্ট তুলে নিন।
মানে তোমাকে লাইক কমেন্ট করতে বলেছি নাকি আমি? আমি কাজ করে যাচ্ছি, লোককে দেখাচ্ছি, তুমি দেখো। তোমাকে কে লাইক কমেন্ট করতে বলেছে? হ্যাঁ, ভালোবেসে করো, ঠিক আছে। কিন্তু বলে পরে করতে হবে করো, করো, করো। অমন সিন নেই। হ্যাঁ, এটা ঠিক যে আজকালকার জেনজিদের যুগে ছেলেপিলেরা লাইক, কমেন্ট, শেয়ার খুব পছন্দ করে। হুম, হ্যাঁ, যে মনে করে হ্যাঁ, এটা খুব লাইক হচ্ছে মানে। আমি নিজে দেখেছি বা তোমরাও দেখে থাকবে যে এরকম প্রচুর মানুষজন খুব ভালো কাজ করে। কাজ বাদ দাও বা যে কোনো ফিল্ডে খুব ভালো। অথচ তার লাইক, কমেন্ট, শেয়ারের কোনো বিষয় নাই। কিন্তু যে ভালো কাজ করছে। তো আজ থেকে যদি আমি আরও 20 বছর পিছনে চলে যাই, তারা কোথায়, যারা শিল্পীরা কাজ করতো তারা ফেসবুক ব্যবহার করতো? না। তো তখন লাইক কমেন্ট কোত্থেকে আসতো? তারা অনুপ্রেরণা পেতো না? কাজে লেগে থাকো, লাইক কমেন্ট মানে মূল কথা কাজে লেগে থাকলে ওই লাইক কমেন্ট, আমি যদি লাইক কমেন্ট কম আসে আমি কি ছবি আঁকবো না? অবশ্যই না। এই তো আমি লকডাউনে দেখেছি, আমার অমুক পোস্টে লাইক কমেন্ট আসে না, ইস আমি অনুপ্রেরণা পাচ্ছি না। কেন রে ভাই? রামকিঙ্কর বেশ কোন অনুপ্রেরণা পেতো কোন লাইক কমেন্ট দিয়ে? তা ঠিক। আচ্ছা, এখন তো অনেকেই ধরো এই ইনস্টা, ফেসবুক, ইউটিউব দেখে দেখে শিখছে। তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো নেই। হুম। তুমি তাদেরকে কি বলতে চাও? দেখো, এই ইনস্টা, ফেসবুক বলো বা যেখান থেকে হোক, এই ইউটিউব থেকে আমি কখনো দেখিনি। আমার এই শিক্ষা, এবার আমি তো আহ, নিজেকে দিয়ে দেখি যে একটা মূল জিনিস হচ্ছে, ধরো যে ইউটিউব থেকে শিখছে বা ফেসবুক থেকে অমুক আর্টিস্ট তমুক আর্টিস্ট করছে, এটা আমি যদি ওর মতো করে যে বেসিকটুকু করা যেতে পারে, কিন্তু একটা সময় পর কি থামা দরকার, তা নাহলে ওর মতোই হয়ে যাব আমি। হুম, তাহলে আলাদা করে চেনা যাবে না। ধরো আমি যামিনী রয়ের মতনই আঁকি, দেখে দেখে যামিনী রয়ের মতো আঁকছি 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 আঁকছি, পুরো প্রভাবটা পড়ে যাবে আমার মধ্যে। বা ধরো অমুক আর্টিস্ট এবিসি, সে খুব ভালো গান করছে, ওর সুর তাল সব আমি হুবহু করছি, করতে করতে আরে ওর মতন না, এই যে ওর মতো বিষয়টা চলে আসবে। তো তুমি দেখছো বেসিকটুকু করছো ঠিক আছে, কিন্তু ওই ডুবে গেলে সমস্যা। হুম, হুম, করো, একটা সময় পরে গিয়ে একটু ওর থেকে ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কিন্তু যারা একদম দেখি যে পুরো ইউটিউব আর্টিস্ট, ফেসবুক ইউনিভার্সিটির আর্টিস্ট, তাদের ক্ষেত্রে খুব চাপের। প্রকৃতির মধ্যে যা আছে ইউটিউবে নেই, হুম। প্রকৃতির মধ্যে যা আছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউনিভার্সিটিতে নেই, তাই না? প্রকৃতির মধ্যে প্রচুর রসদ, 100% রসদ ওর মধ্যেই আছে। তোমার মতে প্রাতিষ্ঠানিক শিক্ষা একটা মানুষকে শিল্পী করে গড়ে তুলতে কতটা সাহায্য করে? অত্যন্ত দরকার। দেখো, প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে সেটা পড়াশুনো হুম, নাকি শিল্পের, মানে ধরো কেউ আর্ট কলেজে পড়ে হুম, এবং একটা সময় পরে, ধরো কেউ ক্লাস 12 পরে আর্ট কলেজে পড়াশুনো শুরু করেছে। হুম, আবার কেউ হয়তো তার বিকম বলো বা মাস্টার্স বলো, যে কোনো বিষয়ে করেছে, হুম, কিন্তু ছবিটা আঁকে। দুটোই তো প্রাতিষ্ঠানিক শিক্ষা। হুম, হুম। আচ্ছা, এবারে এই বিষয়টা এক একজন মানুষের কাছে এক এক রকম। ধরো যে ক্লাস 12 করে আর্ট কলেজে পড়ছে, আমি এরকম অনেককেই দেখেছি মাস্টার্স করেছে কিন্তু আর্ট কলেজ থেকে, স্কাল্পচার নিয়ে। হুম, আবার কাউকে দেখেছি পেইন্টিং নিয়ে, কিন্তু কাজ সে কথা বলছে না। আবার আমি অনেককে দেখেছি হয়তো পড়াশুনো করেই বড় হয়েছে, কোনো না কোনো বিষয় নিয়ে মাস্টার্স করেছে, দারুণ ঠাকুর বানায়। তো এই বিষয়গুলো না মানুষের কাছে আলাদা আলাদা রকম। আর এই আবার এটাও ঠিক যে আমি ঠিকমতো যদি কথা বলতে না জানি, ঠিকমতো বিষয়টাকে উপলব্ধি না করতে পারি, তার জন্য তো অবশ্যই আমার একটা শিক্ষা দরকার। এই শিক্ষাটা অত্যন্ত দরকার। আমি হয়তো ছেলেমেয়েদের বলি যে অনেকে সাহস পায় না ছবি আঁকে, ছবি আঁক, ছবি আঁক, ছবি আঁক, কিন্তু পড়াশোনাটা অত্যন্ত দরকার।
আমি পড়াশুনো না করলে আমি রামকিঙ্কর বেইজ কে ছিল, অবনীন্দ্রনাথ কে, পিকাসো কে, ভ্যান গগ কে ছিল, এগুলো তো পড়তে পারবো না, জানতে পারবো না। দরকার এই শিক্ষাগুলো। কিন্তু আঁকা বলো বা যে কোনো ফিল্ডের প্রাতিষ্ঠানিক শিক্ষা হুম। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে হয় না আমার কাছে। কেন, সে চাইলে সব বাধা ভেঙে ফেলতে পারে। হুম, গুণ আর গন্ধ দুটো চাপা থাকে না। ঠিক। অনেকে বলে যে আমাকে বলে যে তুমি কি সুন্দর এটা করে বেড়াচ্ছ, নিজের প্যাশনটাকে ফলো ফলো করছো। করছো, একটা ছবি এঁকে বেড়াচ্ছ নির্দ্বিধায় নিশ্চিন্তায়। সে কিন্তু হয়তো ভালো চাকরি করে, তার মধ্যে ইস আমিও একটা সময় আঁকতাম, তো তুমি আঁকাটা কন্টিনিউ করোনি কেন, তাই না? তো আসলে সাহসটা খুব দরকার, যে সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। বাধা তো সকলের জীবনে থাকে, বাধা ছাড়া মানুষ এগোতে পারে না, কিন্তু সেই বাধাটাকে টপকাতে হবে। একটা সময় মনে হয় যে আমারও চাকরি করব, কিন্তু এটা থেকে আমি নড়িনি যে ছবিটা আঁকবই। এবার অনেকে এই বাধাটাকে আসে সকলের ফ্যামিলিতে, যে ছবি এঁকে কী করবি, গান করে কী করবি, নাচ করে কী করবি। এবার সে যদি তার লক্ষ্য স্থির রাখে যে আমি ইনকাম করি, টাকা আসুক কি না আসুক, আমি নাচটাই করব, আমি গানটাই করব, তাহলে কিন্তু লেগে থাকলে সে ওই নাচ হোক, গান হোক, আঁকা হোক, তাকে জায়গা দেবে। তোমার কথাগুলো শুনে আমার কাছে 3 ইডিয়টস মুভিটার কথা মনে পড়ে যাচ্ছে। সুং সুং বাংশুর কথা। কামিয়াবি কে পিছে মত ভাগো, দেখো, কাবিল হোনে টাকার কে পিছে পিছনে ভাগো। না ছুটতে ছুটতে মানুষ ক্লান্ত হয়ে যাবে, শিল্পের পিছনে ছুটলে ক্লান্ত হয় না, হুম, জানো তো? যে কাজের পিছনে ছোট, টাকা আসবে, টাকার পিছনে ছুটলে কাজ আসবে না। ঠিক। আচ্ছা, তুমি একটু আগে বললে না যে আমিও মনে করি যে চাকরি করব। মানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো? কিভাবে সারভাইভ করেছো? দেখো, এইসব এখন ওই গল্প করলে মনে হবে সব শিল্পীদের জীবনে একই গল্প। দেখো, ওরকম কোনো বিষয় নয়। ছোটোবেলায় যেরকমভাবে বড় হয়েছি আর কি, যে বাড়িতে ওই ছবি আঁকা মানে হচ্ছে গিয়ে, হ্যাঁ ছবি এঁকে কী হবে, এরকম ব্যাপার একটা। তো একটা সময় পরে যখন উচ্চ মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিক দেওয়ার পর জোর জবরদস্তি করে আর কি কমার্স নিয়ে পড়াশুনো করা হয়েছে। তো দাদাও চাকরি করে, কমার্স নিয়ে পড়াশুনো করে তুইও চাকরি করবি, এমন একটা ব্যাপার। তো যখন বিকমটা হলো, ট্যালিও শিখলাম, যে চাকরি করব, চাপ। কিন্তু ওই ট্যালি শিখে আমি এক জায়গায় বোধহয় ইন্টারভিউ দিতে গেছিলাম জীবনে। তখন আমি টিউশন করি, মানে পড়ানোর, এবং আঁকাই খুব কম, হয়তো হাতে গোনা 5-6টা বাচ্চাকে, আর টিউশন করি খুব বেশি, 20-22টা বাচ্চাকে পড়াই। ক্লাস 10 অবধি সব পড়াতাম, আর 11-12 বাংলা পড়াতাম। তো যখন আমি ইন্টারভিউ দিতে যাই, তখন বলছে যে ওই ট্যালি শেখা আর কি, তো এর ট্যালির কমার্স সংক্রান্ত কোনো আর কি অফিস টফিস হবে। তো বলো ওই 3-4 হাজার টাকা দেবে, কিন্তু তোমাকে, এবার তখন 3-4 হাজার টাকা মানে এখন বলছি ধরো ওটাই 10-12 হাজার টাকা, ঠিক আছে? তো ওই সকাল 10টায় যেতে হবে, কিন্তু ফেরার কোনো নেই, রাত্রি 8টা 10টা হতে পারে। না ভাই, আমি ওদিকে গেলে আমার এই টিউশনগুলো যাবে, ধর চাকরি ফাকরি করবো না, আমি পড়াবো। তো এই পড়াতে 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 আমার মনে হতো, জানো তো, যে আমার জীবনটা এভাবেই কাটবে। কারণ আমার কাছে মনে হতো এটাই চাকরি, হুম, এবং দিব্যি কেটেও যাচ্ছে। তো তবে বাড়ির লোক এইটাকে খুব সাপোর্ট করতো, পড়ানোটা। কিন্তু এই যে ধরো, তখন আমি মাঝে মধ্যে প্যান্ডেলের কাজও করতাম, দুর্গা পূজার, কালী পূজার।
তো বাড়ির লোক খুব রাগ করতো, রাগ মানে এক প্রকার, হ্যাঁ অমুকের পোলায় চাকরি করে, তমুকের পোলায় চাকরি করে, তুই আমার পোলায় প্যান্ডেলের বাঁশ বাঁধে, এরকম। হ্যাঁ আমার পোলায় টেরে ঘষে, মানে ট্রে, হুম, হুম। আমার পোলায় ছবি আঁকে, অমুকের পোলায় চাকরি করে গর্ব করে কমু, আমার পোলায় বিকম করে প্যান্ডেলের বাঁশ বাঁধতেছে, এরকম। তা আমার মনে হতো যে হ্যাঁ বাঁশ বাঁধছে তো কী হয়েছে, কিন্তু মনে হতো একা চাকরি করে বোধহয় ভালো হতো। তো ওরকম করে বেশ কিছু জালেও জড়িয়েছিলাম। তখন আমি বলছি 2017 কি 16 এরকম, ওরকম 16, 17, 18 এরকম সময় সেক্টর 5-এ গেছিলাম একটা ইন্টারভিউ দিতে, ওই লিঙ্কডইন বা এরকম কিছু আছে না, তো লিঙ্কডইন। সেখান থেকেই আমি ওই যোগাযোগ করে গিয়েছিলাম। গিয়ে সে একটা বড় বিল্ডিংয়ের 6 তলায় কি 7 তলায় উঠলাম, সেখানে দেখলাম প্রচুর বাউন্সারের মতো লোকজন দাঁড়িয়ে আছে, পিন ড্রপ সাইলেন্স। ফোনটা নিল আগে, যে ফোনটা দিলাম, ফোন দিলাম, ভেতরে ঢুকে মানে সবাই ঘোরাফেরা করছে, এরকম হম্বিতম্বি ছেলেপিলেরা কালো পোশাক পরে, আর কিছু ছেলে মেয়ে চুপচাপ নিয়ে লিখছে। আমাকে নিয়ে একটা জায়গায় বসালো, কি কাগজপত্র দিল, দেখলাম লিখলাম, এবার ইন্টারভিউ এমনই হয়। একটা সময় পর দেখলাম যাদের যাদের হয়ে যাচ্ছে এটা ঘরে গিয়ে ঢুকছে, হয়তো ওখানে কিছু জিজ্ঞাসা করছে, তো হয়ে গেল। আমার লাইন এলো, আমি গেলাম, ভেতরে দেখলাম একটা মহিলা বসে আছে। তো আমি গিয়ে চেয়ারে বসলাম, সে আমার কাগজটাকে নিয়ে নিয়েছিল আর কি। দেখে বলছে, আরে তোমার তো চাকরি হয়ে গেছে, শোনো তোমার অমুক জায়গায় অমুক 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 হবে, তোমার স্টার্টিংয়ে 22,500 এই সেই। বিশাল লাফাচ্ছি মনে মনে, 22,500 টাকা বিরাট ব্যাপার। তো বলছে শোনো আমাদের একটা প্রসেস আছে, তোমাকে 1,500 টাকা দিতে হবে, এটা হচ্ছে আমাদের একটা সিকিউরিটি ডিপোজিট। আর আমি 22,500 আপনি দেবেন ফার্স্ট মাসে, তো ওখান থেকে 1,500 টাকা কেটে নেবেন। কারণ আমাকে তখন খুব বেশি হলে পকেটে 400 টাকা 200 টাকা থাকে, খুব বেশি হলে। এ বলছে না না অমন কোনো প্রসেস তো নেই, ওটা তোমার দিতে হবে। আমার কাছে তো নেই, আপনি 400 টাকা নিন। বলছে আধার কার্ড নিয়ে এসো, হ্যাঁ, ওটা ওটা দাও, এটা রইলো, তুমি কালকে এসে বাকি 1,300 টাকা 1,200 টাকা যা আছে দিয়ে নিয়ে যাবে। আমিও বোকা মানুষ, আচ্ছা চাকরি তো হয়ে গেছে, চিন্তা কি, বলে তোমার 1 মাসের মধ্যে আমার মেল ঢুকবে, ভালো করে মেলটা চেক করবে, 1 মাসের মধ্যে মেল ঢুকবে, তোমার লোকেশন থেকে 20 কিলোমিটার সারাউন্ডিংয়ে চাকরি হবে। বিশাল লাফাচ্ছি, বাড়ি গিয়ে বলছি বাবা চাকরি হয়ে গেছে। 1 মাস গিয়ে ও পরের দিনকে আমি আবার ওই আধার কার্ডটা আনতে গিয়ে 1,200 টাকা দিয়ে নিয়ে এসেছি। 1 মাস গিয়ে 2 মাস কোনো মেইল টিল ঢোকে না। আমি না যেটা ফোন করেছি ওই নাম্বারটায়, দেখি ফোনটা সুইচ অফ। আমি গেছি ওই সে অফিসে, নিচে সিকিউরিটি গার্ড বলছে কিসের অফিস, এখানে অফিস নেই, এই 7 তলা, কোনো অফিস কোনো ছিল না, স্ক্যাম। ওই একবার দ্বিতীয়বার ইন্টারভিউ দিতে গেছিলাম, ব্যাস তারপর চাকরি বাকরি। তারপরে অ্যানিমেশন শিখলাম বিকম করে। অ্যানিমেশন শিখে আসলে ওই কম্পিউটার বেসড বিষয় আমার খুবই খারাপ লাগে, কারণ আমি অ্যানিমেশন শিখে দেখেছি 3 বছর গ্রাফিক্স অ্যানিমেশন এসব করেছি। আমার যখন খুব মানে অধৈর্য লাগতো একই জায়গায় মেশিনের মধ্যে বসে, আমার হয়তো একটু যেই 3 দিন থাকতো ক্লাস আর বাকি 3 দিন ছুটি থাকতো, এবার যেই 3 দিন ছুটি থাকতো আমি মাঠে ঘাটে ঘুরতাম, ছবি আঁকতাম, কাঁধের মধ্যে ঝোলা ব্যাগ নিয়ে খাতা নিয়ে ছবি আঁকতে যেতাম। এবার বাকি 3 দিন ক্লাসে যেতাম, বলতে কিরে প্র্যাকটিস করছিস, এরকম হয়নি, এরকম ব্যাপার। তো যখন অ্যানিমেশন শেষ হলো তখন আমি একটা জায়গায় তোমার ওই ফ্লেক্স ব্যানার এসব প্রিন্ট হওয়ার একটা অফিস ছিল, সেখানে তোমার কাজ করতাম, তোমার ওই ডিজাইন করতাম। তার নিজেরই দোকান, বিরাট বড় মেশিন, সেই মেশিনে ফ্লেক্স প্রিন্ট হয়। তো সেই লোকটাই আর কি ডিজাইন করে, কিন্তু আমি ওই আর্টিস্টিক্যাল মাইন্ড। এবার স্বাভাবিকই নর্মাল দোকানগুলোতে কী হয়, ধরতক্তা মার পেরে ফটাফট ফটাফট ডিজাইন করে দিচ্ছে, আর আমি কি ধরে 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 একটা আর্টিস্টিক্যাল ব্যাপার। এবার যে ক্লায়েন্ট আসতো তাকে বসিয়ে রেখে, দাদা অমুক জায়গায় অমুক করলে ভালো লাগবে, তমুক জায়গায় তমুক করলে ভালো লাগবে, আমি বসাতাম। আর সে যেত আমার উপর রেখে, হ্যাঁ তোমাকে বলেছি না সারাদিনে এত 2-3টে লোক হ্যান্ডেল করলে, সারাদিনে 20খানা বেশি লোক হ্যান্ডেল করতে হবে। এবার সে করে 1 মাস পরে আমার খুব বোর লাগলো, তাকে বললো 9,000 টাকা আমাকে দেবে। 1 মাস পরে বলছে ভাই তোমার 9,000 টাকা দেবো না, তোমাকে 3,000 টাকা দেবো। 3,000 টাকা দিল আমাকে। তখন পুজোর সিজন চলছে, প্রচুর ফ্লেক্স প্রিন্ট হচ্ছে। একদিন এরকম সাইকেল নিয়ে বেরোলাম, খাবার নিয়ে যাবো, মাঝপথে গিয়ে না আজকের থেকে যাওয়া বন্ধ, যাবো না আজকের থেকে। ওই চলে গেলাম মাঠে ছবি আঁকতে, ফোন করছে এলে না, আমি যাবো না আজকের থেকে।
আরে পুজোর সিজন মাঝখানে বন্ধ করো না ভাই, যাবোই না, ব্যাস বন্ধ। কিন্তু আমি প্রতিদিন বাইরে থেকে বেরোতাম সাইকেল নিয়ে, খাবার নিয়ে, মাঠে ঘাটে কি ছবি এঁকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরতাম। বাবা বললেন ধরা পড়ে গেছি। তো এরকম মাঠে ছবি আঁকছি, বাবা গেছিলো বাজারে, তো বাবা দেখছে মাঠে পুকুর পাড়ে বসে বসে ছবি আঁকছি। এই তুই আজকে কাজে যাসনি? আমি কাজ ছেড়ে দিয়েছি, ব্যাস এই আমার কাজের ইতিহাস। বাহ! না তারপর আরেক জায়গায় লকডাউনের আগে আমি আরেকটা দিদির কাছে যেতাম, তোমার কামালগাজিতে। হুম। উনি ফ্যাশন ডিজাইনার। আমার কাছে ওনার নাম্বার সেভ করা কাপ প্লেট দিদি বলে, ঠিক আছে? আসলে ওই কাপ প্লেট এ সমস্ত ডিজাইন হতো। আচ্ছা। তো ওই তোমার ওই ওনার একটা ওই ট্রে এই সমস্তগুলো করতো, অনলাইনে বিক্রি করতো। তো আমি যেতাম হচ্ছে ওই সপ্তাহে 4 দিন কি 3 দিন যেতাম। কাপ প্লেট এগুলোতে বিভিন্ন রকম ছোটো ছোটো, হয়তো কোনোটার মধ্যে টেডি বিয়ার, কোনোটার মধ্যে ব্যাঙ, এই সমস্ত আঁকা হতো, ওর ওপরে বার্নিশ দেওয়া হতো। এবং ওনার ওই ফ্যাশনের নানান রকম পোশাকের মধ্যে টুকটাক ছবি আঁকতাম, এগুলো সেলাই করে নিত এদিক ওদিক করে, ওই করতাম। তো লকডাউনের পরপরই ওটাও যায়। এই চাকরির ইতিহাস আমার। বাড়ির লোক কখন মনে করলো যে ধুর একে আর মানুষ করা যাবে না, এরকমই থাকবে? এটা শালুক ফুল তৈরি হওয়ার পরপর, বছর খানিক পর, 2022-23 হবে এরকম সময়। আসলে পারেনি বাধ্য করতে। আমি হচ্ছি উড়ো উড়ো ব্যাপার। এমনকি এই বন্দি করার জন্য আমাকে প্রচুর হাতে আংটিও দিয়েছিল, কবজ দিয়েছে অনেক কিছু, যে আংটি আমাকে বন্দি করবে। দেখছি আরও বেশি উচ্ছৃঙ্খল হয়েছে, সব আংটি ফাংটি সব খুলে ফেলে দিয়েছি, সব। তো মা যেরকম, আমার মা খুব ঈশ্বর বিশ্বাসী, মূর্তিতে বিশ্বাসী খুব। এবং আমার ডাকনাম কিন্তু কৃষ্ণ, হ্যাঁ, কেননা কৃষ্ণকে ছোট থেকে খুব ডাকলে পুণ্যি হবে, ঠিক আছে? তো তাই ডাকনাম কৃষ্ণ। তো কিন্তু একটা সময় পর দেখলো যে আর পারছে না কোনো, আমি বললাম যে ওই যে আংটি আমাকে বন্ধ করতে পারবে না, আংটি ফাংটি সব খুলে ফেলে দিলাম। তারপর একটা সময় পর যখন আস্তে আস্তে পরিবারের হাল ধরা বা বিপদে আপদে সঙ্গে থাকা, যখন বাবা মা বুঝতে পারছে যে না এবার ঠিক আছে বিষয়টা, ঠিক আছে, বাবা মা এখন বুঝেছে। শালুক ফুল কেন, মানে এত ফুল থাকতে শালুক ফুল কেন? দেখো, মাঠে ঘাটে ঘোরার অভ্যাস আগের থেকে, শালুক ফুল আগের থেকে মাঠে ঘাটে ঘোরার অভ্যাস। তো শালুক হচ্ছে মাঠঘাটের ফুল, এবং আমার খুব প্রিয় ফুল শালুক। তো তোমার শালুক খুব আঁকতাম। তো একদিন হঠাৎ করে একটা পেজ খুলে বসলাম, শালুক ফুল নাম দিলাম তার, হঠাৎ করে, মানে এরকম কোনো প্ল্যান করে নয়, পরিকল্পনা করে নয় যে পেজ খুলবো এই করবো সেই করবো, হঠাৎ করে তখন লকডাউন সিজন চলছে। তো খুলে তখন মনে হলো যে প্রথম ওখানে আমার আঁকা ভিডিও সমস্তগুলো দেব। তো চলতো। আসলে শালুক ফুলের জন্য, শালুক একটা অবাঞ্ছিত ফুল সত্যি বলতে। গোলাপ রজনীগন্ধার যুগে শালুকের পাত্তা খুবই কম, কিন্তু শালুকের দারুণ শোভা। অন্ধকারে আমি দেখেছি যে অন্ধকারের মধ্যে কুচকুচে কালো পুকুরের মধ্যে একটা শালুক ফুটে থাকলে তার যে শোভা রজনীগন্ধাকে হার মানিয়ে দেবে। এবং শালুক অযত্নে বেড়ে ওঠে। আমার তো জীবন ওরকম। তো আমার কোনো ইনস্টিটিউট নেই আঁকার, আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আঁকার। মাঠে ঘাটে ঘুরে আমার কাকু, তার কাছ থেকে শেখা, দীপক কাকু, আমার আশিস স্যার বলে একজন স্যার ছিলেন, তার কাছ থেকে, আর রাস্তাঘাটের বিভিন্ন যারা দেয়াল লেখে তাদের কাছ থেকে, বিভিন্ন দাদা দিদি অমুক তমুক, প্রচুর। তো আলাদা করে তো মাথার উপর একটা ছাদ নেই এবং কোনো তার ইনস্টিটিউট নেই। শালুক ফুলও সেরকম, খুব গুছিয়ে নয়, কিন্তু সে শোভা। আমার কাছে মনে হয় যদি আমি শালুক ফুল হয়ে আলো দিতে পারি তাহলে তো ভালো, দিতে যদি পারি তাহলে তো খুব ভালোই হয়। ফুলের কথা যখন হচ্ছিল, আমি তোমার ভিডিওটা দেখি তুমি শিমুল ফুল খাচ্ছিলে, পলাশ ফুল। আসলে দেখো, ওই যে বললাম, জীবন আমার কাছে খুব সহজ, আমি জটিল করে ভাবতে পারি না।
পথে ঘাটে যা দেখছি, বিষও হতে পারে, তো সেটা খেয়ে নিলাম না। কিন্তু দেখছি গরু বাছুর খাচ্ছে মানে মরছে না, তা আমি খেলে কেন মরে যাবো, তাই না? তো সেরকমভাবে শিমুল ফুলটা আমি তখন গেছিলাম হচ্ছে বালুরঘাট আর্ট ফেস্টে। সেখান থেকে ঘুরতে গেছিলাম। ওই যে কোথাও গেলে আমি আশেপাশে আগে দেখে নিই কী কী গ্রাম আছে। সেখান থেকে ওই পাগলিগঞ্জ সারদা গ্রাম বলে এরকম গ্রাম আছে, সেখানে আমরা আঁকতে ঘুরতে গেছিলাম। তো ওরকম শিমুল গাছের তলায় বসে ছবি আঁকতে শিমুল ফুলের প্রতি অনেকদিন ধরে নজর আমার। একটা টসটসে ফুল, যেমন ধরো ডাসা পেয়ারা দেখতে আমরা খাই, বা ধরো আঙুর দেখলাম খাই, ওরকম যে ব্যাপার, শিমুল ফুলটা ওরকম একদম টসটসে চেহারা শিমুল ফুলের, দারুণ বিষয়। একটু মুখে দিয়ে দেখি না কেমন লাগে খেতে। তো ওরকমভাবে ফুলটা এক কামড় খেয়েছি, এক কামড় খেয়ে আর পুরো অ্যালোভেরার মতো খেতে। তারপরে খেলাম 2-3টা পাপড়ি, এবং খাওয়ার পরে আমি ইয়াকে জিজ্ঞেস করলাম যে এই শিমুল ফুলটা খাওয়া কি ভালো রে ভাই? ইয়াই বলছে একদম কোনো ক্ষতি নেই, এই না, তা ঠিক আছে। যাক, মানে এইটা আসে হচ্ছে যে আমি আগে বিষটা খেয়ে নিলাম, তারপর আমি ডাক্তারকে জিজ্ঞাসা করছি আমি বিষটা খেয়েছি, আমার ক্ষতি হবে কি? ঠিক তাই, ঠিক তাই। মানে ওরকম ভাবেই তো মাঠে ঘাটে গিয়ে ধরো শুধু শিমুল ফুল কেন, এদিক ওদিক ফল টলও খেয়ে নিই, আগে ভালো করে দেখি জিনিসটা যে দেখতে খুব সুন্দর লাগছে, সুন্দর লাগলে খেয়ে নেব। নিয়ে তাহলে তো কলকে ফুলও দেখতে খুব সুন্দর। না, আমার ইচ্ছা হয়নি খাবার। যাক, বাঁচা গেছে। তবে আমার কৃষ্ণচূড়া খাওয়ার খুব ইচ্ছে, কৃষ্ণচূড়া ফুল হুম, খাবো কখনো। এআইটাকে জিজ্ঞাসা করে নিও তারপর কেউ। আচ্ছা, এবার আবার একটু গভীর প্রশ্নে যাই। হুম। যখন কোনো আঁকা শেষ হয়ে যায় তখন তোমার মনের অবস্থা কেমন থাকে? খুব আনন্দ হয় যে বাহ দারুণ একটা আঁকা শেষ হলো, না, নাকি মন আমি খারাপ কোনো করে? আঁকা এঁকে শান্তি পাই না। আমার কাছে যে আঁকাটাই হয়, আমার মানে এটা বোধহয় আরেকটু এদিক থেকে অমুকটা করলে ভালো হতো, বা যে পাখিটা এভাবে বসে আছে পাখিটা ওভাবে বসলে ভালো হতো। তো আমার খুব অস্বস্তি হয়, আচ্ছা, মানে খুব শান্তি লাগে না আমার একে। আর এটাও ঠিক যে আমি খুব আনন্দে থাকলে আঁকতে পারি, দুঃখে থাকলে আঁকতে পারি না। দুঃখে থাকলে আঁকতে পারো না? না, সবাই বলে শিল্পীরা দুঃখে থাকলে এটা সৃষ্টি এটা করে। এটা ব্যক্তি বিশেষে আলাদা, কিন্তু আমার ক্ষেত্রে এটা আমি দেখেছি যে আমি খুব দুঃখ পেলে, কষ্ট হলে আমি আঁকতে বসতে পারি না। আমি খুব আনন্দ পেলে আঁকতে বসতে পারি। আসে না, আমার আঁকা আসে না। দুঃখের সময় কি করো? ঘুরে বেড়াই বেশি, মানে এই ঘোরা বলছি না, দুঃখ পেলে আমি আহ, নদীর পাড় খুব প্রিয়, বা ভেড়ির পাড় খুব প্রিয়, বসে থাকি। আচ্ছা, কোনো শিল্প মানে ধরো কিছু একটা আঁকছো, করতে করতে নষ্ট হয়ে গেল, তুমি তখন কি করো? ওই নষ্টটা কি ঠিক করার চেষ্টা করো নাকি আবার নতুনভাবে শুরু করো? আহ, এখন আমি যে কাজ করি, ফট করে টেনে দিয়ে আলপনা করা বা কিছু, এতে নষ্ট বলে কিছু নেই, রিপেয়ার করা যায়? একদম রিপেয়ার করা যায়। সেই ছেলেপিলেদের যে শেখাই, যে ওদের এটাই বলি যে আমার কাজের মূল বিষয় আমি প্রথমে মাথায় রাখবে সাহস, যে আমি যে লাইনটা টানছি সেটা ভুল হলেও আমি ম্যানেজ করতে পারবো, এই সাহসটা রাখতে হবে। তো ভুল বলে কিছু নেই, ভুল হলেও, কেন এই প্রকৃতিতে ধরো যা কিছু ছড়িয়ে আছে সব কিছু যে একদম সাজানো তা তো নয়, সব এলোমেলো করে ছড়ানো, কিন্তু এলোমেলোর মধ্যে বিউটিটাকে তোমাকে খুঁজে নিতে হবে, এবং ওই এলোমেলোর মধ্যে যে ছন্দটা আছে সেই ছন্দটাকে তোমাকে দেখতে হবে, বুঝতে হবে। ছবিটাকেও সেভাবে ভাবি আমি, যে একটা ভুল লাইন টেনে দিলাম সেটাকেও ম্যানেজ করা যাবে, তো ভুল বলে কিছু নেই। আমি যখন পাঞ্জাবি আঁকতে ভুল হয়েছে এরকম, পাঞ্জাবি আঁকতে গিয়ে ধরো ওই রঙের, আমি না ওই পোশাকের ওপরেই বাটি রেখে ওর মধ্যে রং রাখি, হ্যাঁ, টান হয়তো নাড়াচাড়া লাগলে পড়ে যেতেই পারি বাটিটা। তো ধরো আমি কোথাও গেলাম, বাটিটার ওপরেই তুলিটাকে রেখে চলে গেলাম, এবার তুলিটা হাওয়ায় কেঁপে পড়ে যেতে পারে, এবার এমনও হয়েছে তুলিটা এরকম রং ছিল মাখানো, তুলিটা পড়ে গেছে, এবার ওইখানে একটা ধরো আমার ডিজাইনটা এইখান থেকে যাচ্ছে, এবার এইখানে পড়ে গেছে কালো একটা দাগ, এবার ঠিক কায়দা করে ওখানে দুটো পাখি বসিয়ে দিয়েছি ওখানটায়, কোনো দাগটা মনেই হচ্ছে না। যখন আমি দেখালাম যে দিদিটা দিয়েছিল, যে দিদি এখানে একটা পাখি এঁকেছি, বাহ অপূর্ব হয়েছে তো, দারুণ, আমি তো এটা আগে দেখলে আগে নিতাম, ঠিক আছে দাদা, ঠিক আছে না, একদম। তো ভুল বলে কিছু নেই। হুম। আচ্ছা, এই যে তুমি এতজনকে শেখাও, ওয়ার্কশপ করো, ওখানে সব থেকে মজার ঘটনা কি হয়েছে আর সব থেকে খারাপ লাগার ঘটনা কি হয়েছে?
দেখো এই আলাদা করে না, এই মজার ঘটনা মনে রাখতে পারি না, কেন এত ঘটনা ঘটতে থাকে তো তা চাপা পড়ে সবসময় যায়। মজাতেই থাকি আমি। হ্যাঁ, ওরকমই বিষয়, ঠিক ঠিক। তো সেরকমভাবে মনে পড়ছে না এই মুহূর্তে মজার ঘটনা। খারাপ ঘটনাও খুব কম মনে রাখি আমি। তো এই ডিলিট। কথা বলতে বলতে মজার ঘটনা মনে আসলে বলবো। বেশ, তাই হবে। আমাদের এখানে তোমাকে ইনভাইট করার কথা উঠছে সেই ডিসেম্বর থেকে। ঠিক, একটা ডেটও ঠিক হয়েছিল, হ্যাঁ, তারপরে হয়নি আর। ডিসেম্বরে তখন তুমি একটা প্রদর্শনী করছিলে। ডিসেম্বরে না হ্যাঁ, এক্সিবিশন আছে 13 সেপ্টেম তারিখ, 14 তারিখ। আচ্ছা, ভুলে 12 থেকে গেছি। 14 তারিখ খুব ব্যস্ত থাকবো, সময় হবে না। আচ্ছা, ছিল বোধহয় কিছু। তো ওই যে তখন এক্সিবিশনের মোমেন্টগুলো, ওই যে দিন-রাতগুলো কিভাবে কাটিয়েছে, কেমন ছিল সেই সময়, সেই আমার কাছে সময়কার খুব দিনগুলো? কঠিন মনে হয় না, বাকি 5টা দিনের মতোই কাটে। শুধু এক্সিবিশনের দিন বলে না, যে কোনো দিন আমার কাছে দিনটাই সব থেকে বড় উদযাপনের দিন, মানে উদযাপন। সেটা আজকে দুর্গাপূজা, আজকে লক্ষ্মী পূজা, আজকে যীশুখ্রিস্টের জন্মদিন, এমন কোনো বিষয় নেই। এই যেমন আজকের দিনটা আমার কাছে সেলিব্রেট করার দিন, আলাদা করে কোনো বিষয় নেই। সব দিন সমান আমার কাছে। আচ্ছা, তুমি একটা জিনিস বলো, এখন আমরা মোবাইল স্ক্রিনেতেও ছবি দেখি। তোমার মতে আর্ট গ্যালারিতে এসে ছবি দেখা আর মোবাইল স্ক্রিনের মধ্যে ছবি দেখা, দুটোর মধ্যে কি তফাৎ? একটা নর্থ পোল, একটা সাউথ পোল। কোথাও কি আর্ট মনে গ্যালারিতে যাওয়া, হ্যাঁ বলো, কোথাও কি মনে হয়? কোথাও কি মনে হয় যে এই মোবাইলের মাধ্যমে দেখার ফলে আর্ট গ্যালারির শিল্পের যে আবেদনটা সেটা কমে যাচ্ছে? না, যে বোঝে সে খোঁজে, হুম। কথা আছে না? হুম। তো যে ছবিটাকে জানে সে গ্যালারিতে গিয়ে ছবি দেখে। আর সামনে থেকে দেখা ছবি হুম। আর মোবাইলে দেখা ছবি, যে নর্থ পোল আর সাউথ পোল ব্যাপারটা, সামনে থেকে তুমি ছবির ডেপথ বুঝতে পারবে, শিল্পীর মনের অবস্থা বোঝা যায় ছবি দেখলে। এবং মোবাইলে সেটা বোঝা যায় না। এবং মোবাইল তো একটা ছোট্ট জায়গা, এবং গ্যালারির পরিবেশ, শুধু গ্যালারিতে যাওয়া মানে ছবি দেখা তা না, বাকি 5টা মানুষ ছবি নিয়ে কি ভাবছে, কি বলছে, এগুলো দরকার। তো যারা ছবি ভালোবাসে তারা মানে সত্যিই ভালোবাসে ছবিকে, তারা গ্যালারিতে যায়, ছবি দেখে। এবং যারা না যায়, তা অনেকের এরকম একটা ব্যাপার থাকে, গ্যালারিতে যাওয়া মানে বোধহয় টিকিট কেটে ঢুকতে হয়, এই বিষয়গুলো থাকে। তো তারা তার জন্য পিছোপা হয়। কিন্তু গ্যালারিতে যাওয়া, টিকিট ফিকিট লাগে না, গ্যালারিতে যাওয়া অত্যন্ত জরুরি। এবং আমি এই বিষয়টাকে মাথায় রেখেছি আমার সামনের এক্সিবিশন মানে ওপেন এয়ার, হুম। খোলা মাঠ, খোলা ছাদের, মানে খোলা আকাশের তলায় হবে, অনেকের ধারণা দূর করার জন্য নভেম্বরে করার ইচ্ছে, বা ডিসেম্বরে, হুম। যেখানে গ্যালারির বাইরে পথ চলতি সকলের জন্য, যাদের এই ধারণাটা আছে হুম। যে গ্যালারিতে ঢুকতে টিকিট কাটতে হয়, তারা ধারণা রাখবেন। আর যে পথ থেকে যে যাচ্ছে, যে লোকটা কাগজ কুড়াচ্ছে সে ছবিটা দেখবে, যে পুলিশটা গাড়ি করে যাচ্ছে সে ছবিটা দেখবে। বেশ। আচ্ছা, তোমার মতে ধরো তুমি একটা ছবি আঁকলে, সেই ছবিটা অন্য একজন অন্য রকম ব্যাখ্যা করলো, যেটা ভেবে হয়তো তুমি আঁকোনি, তখন তোমার কি মনে হয়? যে ভালো খা- লাগে, ভালো লাগে, আনন্দ হয়, কেননা অনেক মানে বেরোয়। হ্যাঁ, ঠিক ঠিক তাই। যে আমি ধরো ছবি এঁকেছি একটা, সেটা নিয়ে 5টা গল্প হয়ে গেছে। হুম। হ্যাঁ, ধরো আমি ছবি আঁকলাম যে 3টে পাখি, 2টো ফুল টুল বা কিছু, বা একটা গ্রাম বা কিছু, আমি কিন্তু অত ভেবে আঁকিনি যে অমুক গল্প অমুকের পেছনে আছে। কিন্তু আমার কাছে দেখলাম ওই ছবিটা ফেসবুকে পোস্ট করা হোক, বা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া হোক, বা স্টোরি দেওয়া হোক, বেশ কিছু মানুষ যারা আমার রেগুলার ফেসবুকে কমেন্ট করে, তারা তা নিয়ে কবিতা লিখে ফেলেছে, কেউ নিয়ে গল্প লিখে ফেলেছে, পাঠায় আমাকে। আমার তো তখন আমি খুব সমৃদ্ধ হই যে ওইটার পিছনে তো এত গল্প আছে, দেখলাম আমি সাজিয়ে, হ্যাঁ সত্যি তো, বেশ সুন্দর ব্যাখ্যা করেছে, খুব মজা হয়। বাহ। হুম। যদি আমি তোমাকে বলি যে তুমি শুধুমাত্র একটা রঙই ব্যবহার করতে পারবে, তাহলে তুমি কোন রংটা
পছন্দ করবে? কালো। কেন? আসলে সাদা কালো খুব প্রিয় আমার। এবং কালো আহ, খুব লাইট, খুব ডিপ, সেটা শুধু কালো কেন, যে কোনো কালারেরই ডার্ক লাইট শেড থাকে। লাল বলো, নীল বলো, সব কিছু। লালও যদি বলো, তার লাইট ডিপ শেড করে ছবি আঁকা যায়। কিন্তু কালো না, খুব আমার কাছে রঙের কালোর থেকে আরেকটা হচ্ছে প্রুশিয়ান ব্লু। হুম খুব ভুল, কালো না, প্রুশিয়ান ব্লু। আমার কাছে প্রুশিয়ান ব্লু অনেকটা মহাবিশ্বের মতো, খুব গভীর। ওতে আমি অনেক তল খুঁজে পাই না, এবং হাতড়াতেই হয় মনে হয়। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি স্বপ্নের সময় সব নীল দেখি। আমার কাছে স্বপ্ন যখন আমি দেখি, আমার কাছে ধর চোখ বুঝলে মানে যেমন সবাই কালো, আমি নীল দেখি। মানে একদম প্রুশিয়ান, চারিদিক প্রুশিয়ান ব্লুর মধ্যে হচ্ছে এরকম। তো জানি না এটা কেন, কিন্তু আমার প্রুশিয়ান ব্লু খুব প্রিয় কালার। মানে একটু কালোর সাথে একটু নীলের সাথে একটু কালো মিশিয়ে দিলে ওর মধ্যে মনে হয় যেন মহাবিশ্বটা ওর মধ্যেই ঢুকে আছে। হুম, কি গভীরভাবে ভাবলে। বেশ, আচ্ছা ধরো তোমাকে যদি আমি একটা বলি, একটা পুরো বিকেল তুমি কাটাতে পারবে এমন একজন মানুষের সঙ্গে যিনি শিল্পী এবং তিনি গত হয়েছেন, তাহলে তুমি কার সাথে কাটাতে চাইবে? আমার আঁকার স্যার ছিল হুম। আশিস কুমার। মানে শুধু একটা বিকেল নয়, আমার জীবনে যদি বলা হয় যে যে লোকটাকে ফেরত পেতে চাই, সেই লোকটা। ওনার কাছে আমি আঁকা শিখেছি খুব, আমি একবারও বলবো না। কিন্তু ওনাকে দেখলে যে শান্তিটা আমি পেয়েছি, সেটা ছবির মধ্যে খুঁজে পেয়েছি আমি। আশিস কুমার, উনি গত করোনায় উনি এবং ওনার স্ত্রী একসাথে গত হয়েছেন 21-22-এ। হুম। আমার বাবা, আমার মা যতটা না আমার কাছের, উনি আমার তার থেকে বেশি কাছের ছিল। রাত্রির 2টো নেই, 3টে নেই, আমি চলে যেতাম ওনার কাছে। হেন কোনো কথা নেই, বলতাম না। ছবি নিয়ে হেন কোনো আলোচনা হতো না এমন নয়। তো শুধু একটা দিন নয়, আমার মাঝে মাঝে স্বপ্নও দেখি যে আশিস স্যার আজ যেমন এই যে শালুক ফুল হয়েছে, তখন স্যার শালুক ফুল দেখে যাননি। তখন শুধু ছবি আঁকতাম, স্যারের কাছে যেতাম, স্যার একটা বই দিয়ে দিত, বিপ্লব আঁকো, দেখে দেখে আঁকতাম। এবং ওই এবং এটাও ঠিক যে আমি আমার পেন স্কেচ স্যারের কাছ থেকেই শেখা। স্যার পেন স্কেচ করতেন রোজ দিন রাত্রে। যাদবপুর স্টেশনে উনি ক্লাস করিয়ে 11টার সময় গিয়ে বসতেন। 11টা থেকে রাত্রি 2টো অবধি, প্রায় কখনো কখনো আরও বেশি রাত অবধি স্টেশনেই বসে বসে। বলতে স্টেশন একটা এমন জায়গা, যখন শেষ ট্রেনগুলো যায়, তখন যারা নাকি সবজিওয়ালা, মাছওয়ালা, অমুক তমুক, ওরা ওই ট্রেনে বাড়ি ফেরে। প্রচুর মানুষ ওঠানামা করে, প্রচুর ক্যারেক্টার সেখানে। তো স্টেশন, তো ওইগুলো উনি আঁকতো ওই ডট পেন দিয়ে। আমি বললাম, স্যার এই পেন্সিল দিয়ে আঁকেন না কেন? না, আমার ভালো লাগে না, পেনের কালি ওই যে বেশ থুবড়ে যায়, আমার খুব ভালো লাগে। তো ওইখান থেকে স্যারের কাছ থেকে আমি পেনের কালি দিয়ে আঁকা শিখি, মানে ইচ্ছেটা হয়। তারপর থেকে পেনের প্রতি, পেন স্কেচের প্রতি খুব নেশা জন্মায়। এবং তারপর তো স্যার চলে গেলেন। এই এই স্টেশনের কথাটা বলতে বলতে আমারও একটা জিনিস মনে পড়ে গেল, মানে আমার খুব ইচ্ছে হয় যে স্টেশনে গিয়ে শুধু বসবো। একবার আমি গেছিলাম খুব সকালবেলায় একটা স্টুডেন্টকে কিছু দিতে। স্টেশনে গিয়ে বসেছিলাম, তার ট্রেনটা আসতে লেট হচ্ছিল। দেখছিলাম যে কত মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে ট্রেন ধরার জন্য, কত মানুষ খুব সুন্দর করে, মানে বিশাল সেজে গুজেছে, একটা ব্যাগ, বাচ্চা কোলে করে যাচ্ছে কুটুম বাড়ি, কত আনন্দ। কয়েকজন চাকরি করতে আছে, মায়ুস একদম, মানে মুখের মধ্যে কোনো কিছু নেই, করতে হবে তাই করছি। ঠিক কত ঠিক রকম কত রকম ভাব এক্সপ্রেশন দেখতে পাওয়া ট্রেনের যায়। স্টেশনে, এবং কত রকম ধরনের মানুষ। হুম। এবার আমরা একটু রূপমের বলদা স্যারের কথা শুনবো। এই কথার
আসলে রূপমকে অনেকদিন আঁকাতে যাওয়া হয়নি আমার। হুম, রূপমকে শেষ আমি কবে আঁকাতে গেছি ভুলে গেছি। মাস ২ এক আগে হতে পারে, মাস ৩ এক আগে হতে পারে। রূপম ও স্পেশাল চাইল্ড, হুম, এবং বাকি ৫টা সাধারণ মানুষের থেকে রূপমের আহ, অনেক আলাদা। হুম, মানে আমার কাছে লাগে হুম, যে আমরা যেভাবে ভাবি, রূপমের ভাবনার অনেক সহজ। রূপমের কাছে আকাশ বেগুনি, রূপমের কাছে জল সবুজ, রূপমের কাছে একটা কুকুরের 10টা পা। হ্যাঁ, রূপম আমাকে ব্যাখ্যাও করে আমাকে যে স্যার এটা মানে এটা। তো রূপমকে মাঝখানে আমি আঁকানো ছেড়ে দিয়েছিলাম। সত্যি বলতে আমার প্রচুর এদিক ওদিক যে ঘুরে বেড়াই, হুম, তো সেই ঘুরে বেড়ানোর জন্য আমার আগে যখন ক্লাস করাতাম, তো বছর ২ এক আগে বা বছর ১.৫ ২ এক আগে হবে, তখন না ওই আমার এই ঘোরায় খুব বাধা হয়ে যেত ক্লাসটা। মনে হতো যে আমি যেমন কোথাও এসছি, আমার এই টানটা থাকবে না যে আজকে ক্লাস করাতেই হবে, এটা আমি ঘুরতে পারবো না। তো এক সময় ক্লাস সব ছেড়ে দিলাম যে আমি ঘুরবো। তো বাবা মাকেও বললাম, তোর মা বললো ঠিক আছে, কি আর করা যাবে। তারপরে একদিন রূপম অন্য কোনো স্যারের কাছে আঁকতে শুরু করলো। তো সে স্যার এসেছিলো, তো স্যারকে বলছে তোমায় আমি আঁকবো না। দুদিন কি, প্রথম দিন সেকেন্ড দিন বলছে আমি আঁকবো না। কেন আঁকবো না? তুমি কৃষ্ণ স্যার নয়। হুম, হুম, সহজ সরল কৃষ্ণ স্যার কেন? না, কৃষ্ণ স্যার গায়ের ওপর উঠতে দেয়, তুমি উঠতে দাও না, এরকম এরকম বলেছে। ওর মা আমাকে ফোন করেছে একদিন, শোনো না কৃষ্ণ, তুমি না এসো। দেখো দিদি, আমার না হচ্ছেই না, কারণ আমার এদিক ওদিক এক্সিবিশন থাকে, আমার এদিক ওদিক ঘুরে বেড়ানোর থাকে। আমাদের কোনো সমস্যা নেই, তোমার যদি মনে হয় যে রূপমকে তোমার যেদিন সময় সেদিন আসবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তারপর দিয়ে যাই। সত্যি বলতে লাস্ট আমি কবে গেছি, সে মাঝখানে ২ মাসও কেটে যেতে পারে বা ৩ মাসও কেটে, আমি ভুলে গেছি ডেট। তো রূপমের সাথে একদিনকার কথা বলছি, তো বলতে বলতে রূপমের দিদি বোন আছে একটা, হুম, রাই, দুজনেই বসে একসাথে ক্লাস করে। হুম। তো রাই বসে আছে আমার উল্টো দিকে, রাই রূপমকে বলছে বলদ। রূপম তুই বলদ? রূপম বলছে তুমি বলদা। আমি বলদ নাকি? হ্যাঁ তুমি বলদা স্যার। ঠিক আছে আমি বলদা স্যার। তো সেদিন থেকে রূপমের কাছে আমি বলদা স্যার। বেশ। আচ্ছা, তুমি যেহেতু ওয়ার্কশপেতেও নর্মাল চাইল্ডও পেয়েছো, স্পেশাল চাইল্ডও পেয়েছো, তোমার মতে কারা বেশি ক্রিয়েটিভ হয়, নর্মাল চাইল্ডরা না স্পেশাল চাইল্ডরা? দেখো এটাও না, আমি বিশ্লেষণ করতে আমি পারছি না। তার কারণ এই বিষয়টা আমি এখনও দেখিনি সেভাবে, বিষয় মানে ভেবে দেখিনি। যারা স্পেশাল চাইল্ড তাদের তো বাকিদের থেকে অনেক আলাদা তারা। তো তাদের দেখার চোখ একদম অন্য। আমি যেটাকে সবুজ বলবো, ও সেটাকে লাল বলতেই পারে। হুম, কিন্তু কেন বলবো, কেন যুক্তি, সেটা তার কাছে, আমার কাছে নয়। এবং ওদের ভাবনা চিন্তা আর অনেক সরল, অনেক সহজ, অত প্যাচ নেই। এবং যারা সাধারণ মানুষ, বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই প্যাচ থাকে না, কিন্তু সাধারণ মানুষের তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, তার সব কিছু ঠিকঠাক, সে সব কিছু ঠিকঠাক রাখার পরে একটা সৃষ্টি করছে। আর যে স্পেশাল চাইল্ড, তার অনেক কিছু বাধা টপকে একটা সৃষ্টি করছে। হুম। তো এই তফাৎগুলো থাকে, তো এই বিশ্লেষণটা আমার কাছে নেই। যখন প্রথম রূপমকে শেখানোর জন্য তোমার কাছে প্রপোজাল এলো, তুমি কি ভেবে অ্যাকসেপ্ট করলে? কোথাও মনে হয়নি আমার যে কখনো মনে হয়নি, রূপমকে কখনো মনে হয়নি। যে শেখাতে পারবো কি না? না, রূপম, আমি তো ভিডিওতে দেখলেও তোমরা দেখবে, যখন রূপম ক্লাস করে, রূপম একদম সাধারণভাবেই আমার সাথে ক্লাস করে, এবং ও আমার সাথে সাধারণভাবেই মেশে। আমি গেলেও আমার গালে এসে হামি দেয়, আমি ওর গালেতে হামি দিই। মাঝে মধ্যে দু একটা কথা হয়তো বলে, ধমক দিই, শোনে, রাগও করে, অভিমানও করে। কিন্তু আমি ওর সাথে ওর মতো করে মিশি। রূপমের মাও সেটা বলে। এবং বাকি বাচ্চাদের ক্ষেত্রে এই মেশাটার ক্ষেত্রে একটু আলাদা হয়।
এটা দেখেছি, কিন্তু খুব ক্রিয়েটিভ কে কতটা এটা আমি এখনো অবধি ভেবে দেখিনি। এই যে বললাম যে একটা বাধা, ওরা অনেকটা বাধা টপকে আসছে। ধরো তুমি একটা কোনো সহজ সিঁড়ি বেয়ে উঠছো, তোমার কাছে কষ্ট কম হবে, এবং কে একটা কঠিন সিঁড়ি বেয়ে উঠছে, ওর কাছে অনেকটা কষ্ট করে 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 ওই জায়গাটা যাচ্ছে। তাহলে এই তফাৎটা আছে, এবং সেখানে যদি সে কিছু একটা সৃষ্টি করে, সেটা আমার কাছে অবশ্যই খুব আনন্দের, কারণ সে অনেকগুলো বাধা টপকে এসছে, এবং এই এই যে জিনিসটা সৃষ্টি করছে, সে অনেকটা বাধা না পেয়ে তৈরি করেছে সেটা। ঠিক। আচ্ছা, এই সৃজনশীল মানুষদের তো অনেক সময় ক্রিয়েটিভ ব্লক আসে। হুম। ওই মোমেন্টে তুমি নিজেকে কিভাবে সামাল দাও? বুঝলাম না। মানে অনেক ক্ষেত্রে দেখবে মনে হয় যে কিছু আঁকাই আসছে না, তুমি রং তুলি নিয়ে বসলে কিন্তু আঁকাই বেরোচ্ছে না, ভালো ও লাগছে আচ্ছা না। আচ্ছা আচ্ছা, ব্লক আসে তাই তো? হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েটিভ ব্লক। আসে তো আমার। ওই ধরো মোমেন্টে আমি কিছু কিছু সময় আমার আঁকতে ইচ্ছেই করে না। হুম আমার মনে হয় আমার ঘরে যে ক্যানভাসটা, এটা আমি এঁকেছি, মনে হয় যে এটা আমি আঁকিনি, এরকম মনেই হয়। বা ধরো আমি আঁকতে বসছি, সে সময় আমার ইচ্ছেই করছে না, আমার দেখলে অস্বস্তি হচ্ছে, সে সময় আমি সিনেমা দেখি, আমি ঘোরাটা তো লেগেই থাকে, বেশি করে ঘুরি তখন। তো না আসলে জোর করি না, আসলে স্বতঃস্ফূর্তভাবে আসবে। বা কিছু কিছু সময় এরকম হয়, ধরো আমার মনে হচ্ছে যে আজকে পয়লা বৈশাখ, বা আজকে অমুক একটা কোনো স্পেশাল দিন বা কিছু, মানে যেটা আর এইটা আমার কাছে এই জিনিসটা খুব অস্বস্তির, যে আজকে মাদার্স ডে, কালকে ফাদার্স ডে, অমুক দিনই কেন মাদার্স ডে ফাদার্স ডে অন্য দিনও আঁকা যায়, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমি মানি, যেমন রবি ঠাকুর আমার কাছে খুব আনন্দ দেয়, রবি ঠাকুরের ছবি আঁকি। রবি ঠাকুরের ছবি কি সারা বছর আঁকি না? সারা বছরও আঁকি। গান শুনি না? সারা বছর গান শুনি। কিছু আমার শুধুমাত্র একদিনই 15ই আগস্ট মানে ওই দিনই স্বাধীনতার গান শুনবে, সারা বছর শুনবে না, ঠিক আছে? তো সেরকম, তো ভালো মনে হচ্ছে যে কালকে না অমুক প্রোগ্রামটা আছে, এবার যেহেতু একটা পেজ চালাতে হয়, একটা ক্রিয়েটিভ কোনো পোস্ট পেজে দিতে হয়, হ্যাঁ, তো ওরকমভাবে এরকম অনেক স্কিপ করে যাই আমি। ধরো কালকে আছে কিছু একটা, রাত্রে আমি হয়তো কোনো কাজ খেয়ে দিয়ে উঠলাম, বসে আছি, প্রথমে ভাবলাম যে আঁকবো, ভালো লাগছে না, আর আঁকবো না, আমি আঁকলাম না, স্কিপ করে গেলাম, তো আমার কোনো কিছু আক্ষেপ হয় না। মনেই হয় না। ধরো প্রচন্ড অর্ডারের প্রেশার, হুম। দিতেই হবে, একটা দিনও সময় নেই মানে নষ্ট করার মতন, হুম। সেই মোমেন্টে কি করো? অর্ডারের প্রেশার নিই না। আবার কিছু কিছু ক্ষেত্রেই ধরো এদিক ওদিক ঘুরতে বেরিয়ে যাই, তখন প্রেশারটা বেড়ে যায়। ধরো আমি কাউকে ডেট দিয়েছি অমুক দিন, আমি হয়তো ঘুরে ফিরেছি, এবার সেই ডেটটা কাছে চলে আসছে, তখন খুব চাপ হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে এখন সে চাপ সামাল দেয় কেউ। আমার একটা ভালো বাচ্চা আছে, হ্যাঁ। আমি এই ভালো বাচ্চার কথাটি শুনতে চাই, আমি অনেকবার ভালো বাচ্চা নামটা শুনলাম। তো ওই ভালো বাচ্চা, যেমন একদিন একটা একটা কথা বলি, আমার এক জায়গায় একটা প্রোগ্রাম ছিল, একটা স্টেজ সাজানোর ছিল, বেশ বড় একটা স্টেজ, বা বেহালাতে 4-5 দিনের কাজ ছিল। ধরো কালকে প্রোগ্রাম, তো আজকে ফাইনাল ডে করছি। তো রাত্রেবেলা আমি বসে আছি, তো সেই সময় আমার কাছে ফোন এলো, আমার কার্ডটা হয়ে গেছে। তখন কার্ড, আমি দেখছি দিদি, সেখানে ফোনটা রেখে আমি দেখলাম যে আরে এ তো কার্ড দেওয়া ছিল, বিয়ের কার্ড। সত্যি বলতে কি, কেউ কোনো অর্ডার করে রাখলে, ধরো তাকে ডেট দিয়েছি মে মাসের ফার্স্ট উইকে, সে একবার মে মাসের ফার্স্ট উইকে আমাকে খোঁচা দেয়, দাদা হলো? যদি খোঁচা না দেয়, তাহলে দরকার নেই, তার দেরি করলেও হবে, তার আমি একটু অন্য ঘুরে ফিরে নিই, একটু অন্য ছবি ফবি এঁকে নিই। তো সেরকমভাবে কার্ডের কথা বলছে, আমি তখন ভাবলাম কি যে বিয়ের কার্ড না, আচ্ছা আমি দেখলাম যে দেওয়ার কথা 15 তারিখের মধ্যে, কিন্তু তখন দেখলাম যে 15 তারিখ তো কালকেই। দিদি আপনি 4টে দিন দেরি করে যান, আমি পাঠিয়ে দিচ্ছি। কেন, তোমার কার্ড আঁকাও হয়ে গেছিলো, সবই রেডি, খালি কম্পিউটারে আছে, আমাকে ওইটাকে পেন ড্রাইভে নিয়ে শিয়ালদায় গিয়ে প্রিন্ট করে বিষয়গুলো করতে হবে। তো সেই মুহূর্তে আমি কী করবো বুঝে, মানে সেও শুনবেও না, সে আমাকে এরকম লিখে লিখে পাঠালো, শেষে একটা অপশান দিল না, টাকাটা আপনি রিফান্ড করুন। আমি হ্যাঁ, সব থেকে আগে রিফান্ড করে দিচ্ছি আমি। বলে না না কেন, আপনি তো বললেন টাকাটা রিফান্ড করে দিতে। আমি দিদি সত্যি আমি খুব চাপের মধ্যে, আমি ভুলে গেছি, বিয়ে প্রচুর দেরি, 4 মাস আগে তার কার্ড চাইছে। আর আমি তাই প্রচুর দেরি আছে, আমাকে 4টে দিন দিন, আমি দিয়ে দিচ্ছি, আমি একটু চাপের মধ্যে পড়ে গেছিলাম, না আমার কালকেই লাগবে, সেই লাগবে।
আমি বললাম যে ঠিক আছে, আমি সত্যি উপায় নেই এখন, সে লাগবেই একটা এমন বিষয়, আপনি তো বলেছিলেন এই সেই, এখন আমি সেই মুহূর্তে কী করবো। আমি তখন ভালো বাচ্চাকে জানালাম এটা যে এই বিষয়। এবার ও বাচ্চা মানুষ, এবারে শিয়ালদায় কোথায় কার্ড প্রিন্ট করে বা না কী করে কিছুই জানে না, আমার সাথে 2-1 দিন গিয়েছিল। তো ও তখন আমাকে আশ্বস্ত করলো যে আমি করে দিচ্ছি প্রিন্ট, কারণ আমি ওখান থেকে আসতে পারবো রাত্রেবেলা প্রিন্ট। তো ও ঠিক আমার আমি বাড়িতে এসে রাত্রি 2টোর সময় ওই কম্পিউটারে বসে সমস্ত কার্ডের জিনিসপত্রগুলো যেই দোকান দিয়ে প্রিন্ট হবে সেখানে পাঠালাম। পাঠিয়ে লিখে দিলাম এই হবে। পরের দিনকার আমি চলে গেলাম আমার কাজে। সে ভালো বাচ্চা শিয়ালদা গিয়ে কার্ড প্রিন্ট করে, কার্ড কাটিয়ে, খাম প্রিন্ট করে আমার বাড়িতে দিয়ে গেছে। তো এখন একটু হালকা লাগে চাপ। আর বিশেষ করে কি আমার অনেক চাপ, আমি প্রচুর, তুমি দেখলে প্রচুর ফোন আসে, তো আমি মনে রাখতে পারি না, লিখে রাখলেও মনে রাখতে পারি না, নানান রকম কিছু, তো কিছুটা মনেও রাখে এই। বাহ! বেশ। সমাজে একজন শিল্পী হয়ে প্রতিষ্ঠিত হতে গেলে কি, কি বাধার সম্মুখীন হতে হয়? প্রথম বাধা পারিবারিক, তারপর আর্থিক। কিন্তু বাধাকে বাধা ভাবলে বাধা, বাধাকে টপকানোর জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে। যে তখন একটা ব্যাপার বললাম না, যে প্ল্যাটফর্ম বা এই বিষয়গুলো নিজেকে তৈরি করতে হবে, কেউ করে দেবে না। হুম। তো বাধা আসবেই, প্রত্যেকের জীবনে বাধা আসবেই, কিন্তু তুমি যদি তোমার লক্ষ্য ঠিক রাখো বাধা টপকানো যাবে। এবং আর্থিক বাধাটা খুব বেশি, যে ধরো ছেলেপিলেরা তো এখন ওই টুকটাক টিউশন করেও বাধাগুলো কাটায়, বা কেউ অন্য তাদের মতো কিছু করে। এবং কিছু সামাজিক বাধা থাকে, যেটা করা যাবে না, ওটা করা যাবে না। তবে আমার কাছে এই বিষয়টা আমি একটু সহজভাবে নিই, সামাজিক বাধা আমি একটু কম মানি। তার কারণ আমি করব, সবটা আমি করব, সমাজ আমাকে দেখবে না। আমি যখন 2টো দিন বিছানায় জ্বরে পড়ে থাকবো, আমার পাশের বাড়ির লোকটা যে সমাজের অন্তর্ভুক্ত, সে আমাকে কিন্তু একটা প্যারাসিটামল দিয়ে যাবে না। তাহলে আমি সেই বাধাটা মানবো কেন, তাই না? তো এই বাধাটা টপকাতে হবে নিজেকে, এই সাহস দিয়ে, যে আমার যেটা আমি মনে করছি ঠিক ঠিক, যেটা আমি মনে করছি ভুল ভুল। এটা সামাজিক বাধা। পারিবারিক বাধা তো থাকবেই, সবার থাকে, এটা করে কি করবি, ছবি এঁকে ভিক্ষা করবি, এ সমস্ত থাকে। কিন্তু তুমি যদি তোমার জায়গায় ঠিক থাকো, যে আমি ছবিটা আঁকি বা আমি যে কোনো শিল্প করি, সেটা আমার ইনকাম করার জন্য নয়, আমার ভালো থাকার জন্য, ইনকাম চলে আসবে। তো এই বাধাটাকেও নিজেকেই টপকাতে হবে। বাধা তো থাকবেই, বাধা ছাড়া কিচ্ছু চলে না। সমাজ কি এখন শিল্পীদের সঠিক মূল্যায়ন দেয়? উম, এটাও আহ, আমার অভিজ্ঞতায় দুরকম অভিজ্ঞতাই আছে। আমি কারোর বাড়িতে কাজ করতে গেলে সে আমাকে রং মিস্ত্রি হিসেবেও ট্রিট করে। দেখো আমি একবারও রং মিস্ত্রিকে ছোট করছি না, হুম। আমি জাস্ট তাদের ধারণা আমার কাছে সবাই সমান। যে ছেলেটা নাকি রং করে বাড়িতে, সে আমার বাড়িতে যখন আসবে, বা যে ছেলেটা ইলেকট্রিকের কাজ করে সে আমার বাড়িতে যে আসবে, বা ধর খুব সম্মানীয় শিল্পী যে আসবে আমার কাছে, আমি ব্যক্তি হিসাবে সবাইকেই ঘরে বসিয়ে আতিথেয়তা করব। তো ধরো আমি যখন কারোর বাড়িতে গেলাম, কেউ কেউ আমার সাথে মানে একটা এরকমভাবে, আরে বিপ্লব দা এসছে বা এরকম, আবার কিছু এই ঘাট থেকে নামো, হ্যাঁ ঘাটে উঠছো কেন, এরকমভাবে ট্রিট করে। তো এই মিশ্র প্রতিক্রিয়া আছে। আচ্ছা, তুমি তো রাস্তায় তো অনেক আলপনা দিয়েছো। তো এই রাস্তায় আলপনা দিতে গিয়ে কখনো কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছো? মানে রাস্তার লোকজন হয়তো বলে, "এই সরো তো" বা গাড়ি চলে যাচ্ছে বারবার, এরকম কিছু কখনো? হ্যাঁ হয়েছে, তবে ইদানিং হয় না। ইদানিং আগেই প্রথমে একদম সব ক্লিয়ার,
তবেই আলপনা করতে যাবো যদি রাস্তা ব্লক করা হয়, হুম। এবং রাস্তা পরিষ্কার রাখতে হবে। তবে গিয়ে ওই যে ধরো কোথাও 100 ফুট দেখতে গিয়ে 200 ফুট হয়, সেরকমভাবে কোনো পরিষ্কার রাস্তা দেখতে গিয়ে ধুলো রাস্তা হয়। আমাকে তুমি দেখবে হয়তো ভিডিওতে, ওই বড় মোটা ব্রাশ দিয়ে রাস্তার একদম ধুলো জান কয়লা হয়ে যাচ্ছে, এরকম অবস্থা, মানে ঘষতে ঘষতে জীবনই ঘষে তুলছে মনে হচ্ছে, এরকম হয়। আবার ধরো কিছু কিছু ক্ষেত্রে ওই বিষয়টা হয়নি যে এই সরকম হয়নি, ধরো আঁকছি, শোনো না, আমার ছাদে রং করতে হবে, তো তোমরা রঙের কাজ করো না, তাকালাম, হ্যাঁ শোনো না, তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যেও। তারপরে আবার ধরো আমার ছাদ থেকে জল পড়ছে, অমুক সলিউশন, এরকমও হয়, এগুলো হয়। বাহ! অসাধারণ। আচ্ছা, তোমার মতে একজন শিল্পীর সমাজে কি অবদান থাকা দরকার বলে মনে করো? বা তার সামাজিক দায়িত্ব কি? দেখো, সামাজিক দায়িত্ব বলতে আমার কাছে প্রথম বিষয় না তো, শিল্পীর থেকে বড় মানুষ হওয়া। শিল্পী হওয়া যায়, মানুষ সহজে হওয়া যায় না, জানো তো। হুম। তো আগে মানুষ হতে হবে তাকে। সমাজে যা কিছু ঘটছে সব কিছু সম্পর্কে ওয়াকিবহাল হওয়া এবং সঠিক তথ্যটা লোককে দেওয়া। ওই আহ, একটা কথা আছে না যে বয়ে চলা জলে হাত ধোয়া, ওরম বিষয়টা যাতে না হওয়া, এরকম প্রচুর দেখেওছি। তো শিল্পীর সমাজে প্রধান দায়িত্ব হচ্ছে আহ, সবাই যে সমাজ সংস্কার করতে নামবে তা নয়, অবশ্যই সমাজে যা ঘটছে তা সম্পর্কে যতটুকু আমি জানি তার সঠিক তথ্য দেওয়া বাকি লোককে। এবং ধরো যে ছবিটা আমি আঁকছি বা ধরো কেউ কোনো গান করছে, সেই যেন সঠিকটা হয়, যে ভুল মূল্যায়ন না হয়। ধরো তুমি যেটা করছো ওইটা যেন 10টা তুমি শিল্পী বলে আরে ওইটা করেছে মানে এটা ঠিক বোধহয়, হুম। এটা যেন না হয়। এবং অবশ্যই যে শিল্পী তার এই দায়িত্বটা অবশ্যই আছে যে সঠিকটা করা, যে হ্যাঁ এটা ঠিক, আমি এই জিনিসটার দ্বারা হয়তো কিছুটা শোধরাতে পারবো। অবশ্য সমাজ সংস্কারও দরকার। থ্যাংক ইউ বিপ্লব দা, আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। তোমাদেরকে অনেকখানি ভালোবাসা আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ, অনেক দিন ধরে তোমার পেছনে পড়েছিলাম, অবশেষে এলে। কি বুঝলেন আপনারা এই পডকাস্টটা দেখে? কমেন্টে অবশ্যই জানাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন পর্বে। নমস্কার।